আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন হচ্ছে আমরা সাবস্পেসের একটা ভিডিও, সেখানে আমরা নোট 5 পর্যন্ত লিখেছিলাম। তো আজকে আমরা সেই যে আমরা শেষ ভিডিওটা করেছিলাম, অর্থাৎ ওটা হচ্ছে সাবস্পেসের উপর লেকচার 1 ছিল আমাদের। আজকে হচ্ছে সাবস্পেসের উপর লেকচার 2। তো আমি যদি সেই নোট থেকেই শুরু করতে চাই, অর্থাৎ এটা হচ্ছে 6 নাম্বার নোট হবে, তাহলে নোট 6। ওকে, তো 6 যেটা বলছে সেটা হচ্ছে এরকম, বা একত্রে লিখে ফেলি যে নোট 6। আমি আগে একটু লিখতে চাই, তারপর আমি একটু বুঝাতে চাই। এই যে নোট লিখতেছে, এগুলা খুব ইম্পর্টেন্ট এবং এগুলো আসবে। তো আমাদের আসলে ভাগ্য খারাপ, কারণ হচ্ছে আহ, ভাগ্য খারাপ এই কারণে বলছি, আসলে এগুলো হচ্ছে আসলে আরো ডিপলি পড়ানো যায় বা আরো ডিপলি আমরা শিখতে পারতাম। তো যেহেতু আসলে ডিপলি শিখতে গেলে কমপক্ষে ভেক্টর স্পেসের উপরে 20টা লেকচার নেওয়া লাগবে, 1.5 ঘন্টা করে। তা আসলে তো এরকম আমাদের সময় নেই। তো আমরা চেষ্টা করব আসলে যা আসা মতো এবং প্রত্যেকটা টপিকস কভার করে এবং সবাই বুঝতে পারে ততটুকু নিয়ে আলোচনা করো। তো আমরা চাইলেই কিন্তু আসলে কোনো একটা থিওরামকে প্রমাণ করতে পারছি না। তো আর প্রমাণ না করলে আসলে ওইটা আপনি বিশ্বাস করবেন না, এটাই তো স্বাভাবিক। তারপর আমরা চেষ্টা করছি যাতে করে খুব সহজে এবং কোনো অংশ যেন বাদ না যায়, আমরা যেন একটা অংশ বাদ না দেই, যাতে আমাদের সুন্দর করে কমন পড়ে, সেই চেষ্টা আমি করছি। তাহলে আমি আগে প্রশ্নটা লিখতে চাই। নোট 6 এরকম বলতে চাইছে যে লেট ডাব্লিউ বি নন এমটি নন এমটি সাবসেট, নন এমটি সাবসেট হচ্ছে ডাব্লিউ অফ আর টু। এখানে এটা একটা ভেক্টর স্পেস, আমরা বুঝতে পারছি। আমরা বলেছিলাম আর টু দি পাওয়ার এন সব সময় একটা ভেক্টর স্পেস হবে ওভার আর, সবার মনে আছে? ওভার আর, এটা কিন্তু বলছিলাম ভেক্টর স্পেসের ভিডিওতে। যেটা এখন এই ডাব্লিউটা কিভাবে ডিফাইন করে দেওয়া আছে, বলছে এভাবে আমরা এটা ডিফাইন করে দিচ্ছি। এভাবে কি ডিফাইন বাই, এভাবে ডিফাইন করে দেওয়া আছে। কিভাবে বলছে, ডাব্লিউর মধ্যে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা আসলে এরকম জোড়া আকারে থাকে। এক, এরকম কি আকারে থাকে? জোড়া আকারে থাকে। তারপর বলছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা মানে আসলে আসলে আর টু, তাই না? আচ্ছা, তো তারপর বলছে খালি শুধুমাত্র জোড়া আকারে থাকলেই হবে না, দেখাইতে হবে যে আসলে এই এই যে ওয়াই, এই ওয়াই কে আসলে লেখা যায়, দেখাইতে হবে না, বরং এরকম যে এই ওয়াই ইকুয়ালস টু আসলে এম এক্স, এই কন্ডিশন যারা মানবে তারা হচ্ছে এই ডাব্লিউর মধ্যে থাকবে। কি বলছি? এই ডাব্লিউর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা, যেসব এলিমেন্ট গুলা এরকম এক্স এবং ওয়াই এরকম জোড়া আকারে থাকবে, অথবা এ বা বি এরকম আকারে থাকবে। কিন্তু একটা শর্ত হচ্ছে, এই ওয়াই কে সাম এম ইন্টু এক্স আকারে লেখা যাবে। যেখানে সাধারণভাবে প্রশ্ন আসতে পারে এমটা কি, বলে দেই। এম হয়ার, এই যে এমটা সেটা হচ্ছে আসলে একটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ঠিক আছে? এখন এটা বলছে, এই যে যে ডাব্লিউটা দেখতেছেন, এই ডাব্লিউটা একটা সাবস্পেস হবে। কি বলছে? দেন ডাব্লিউ will be subspace, এটা একটা সাবস্পেস হবে। তো আমরা দেখতে চাই এটা কিভাবে সাবস্পেস হয়। তো আমি একটু, এটা যেহেতু একটু ছোট প্রমাণ এবং এটা থেকে আমরা একটা শর্টকাটও শিখবো কিছুক্ষণ পর, তাকে আমরা একটু বড় করে এটা শেখাতে চাই। তাহলে এটা সলিউশনটা আমরা করতে চাই যে কিভাবে সাবস্পেস হলো। আমরা জানি যে সাবস্পেস হওয়ার জন্য 3টা কন্ডিশন হচ্ছে পূরণ করতে হবে। 1 নাম্বার, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে থিটা বা নাল ভেক্টরটা থাকতে হবে ডাব্লিউর মধ্যে। ডাব্লিউর মধ্যে থিটা বা নাল ভেক্টর থাকতে হবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার হচ্ছে আপনাকে নাল ভেক্টরটা থাকতে হবে। তাহলে আমরা নাল ভেক্টরটা করতে চাই, দেখি। তা আমি মনে করে নিলাম যে এটার মধ্যে 0 0 এটার মধ্যে আছে, মনে করে নিলাম। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারবো 0 0 ডাব্লিউর মধ্যে আছে কিনা? থাকতে হলে কি বলছে, বলছে সেই সমস্ত অর্ডার পেয়ার, এই যে একটা, এই যে একটা, এর অর্থ অর্ডার পেয়ারই থাকবে ডাব্লিউর মধ্যে। তারপরে আবার আরেকটা কন্ডিশন হচ্ছে, যদি আমি এই যে এটাকে বলা হয় ওয়াই, মানে এই যে দ্বিতীয় পার্টটুকু মনে মনে ওয়াই ধরি, এই যে এটার মতো করে সাজান। বলছে আবার দেখেন, একটু সুন্দর করে শুনেন,
বলছে ডাব্লিউর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে তারা হচ্ছে আসলে অর্ডার পেয়ার, কিন্তু এই যে এখানে দেখেন এই যে দ্বিতীয়টাকে এভাবে লেখা যাবে সাম কনস্ট্যান্ট ইনটু প্রথমটা। এখন এই সাম কনস্ট্যান্ট এম এটা কোথা থেকে আসবে, বলছে যে কোনো রিয়েল নাম্বার সেটা। তাহলে এখন এই 0 0 এটা কি ডাব্লিউর মধ্যে থাকবে, বলছে থাকবে। এই অর্ডার পেয়ার প্রথমে দেখবো ডাব্লিউর মধ্যে আসলে অর্ডার পেয়ার থাকে, তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে 0 0 একটা অর্ডার পেয়ার, কিন্তু সাথে সাথে আমাকে দেখতে হবে এই যে যে দ্বিতীয় ব্যাপারটা আছে, মানে এখানে হচ্ছে 0, সেই 0 কে আমরা একটু সাম কনস্ট্যান্ট ইনটু এক্স এই আকারে লিখতে পারি কিনা। দেখেন এটা তো সত্য, 0 = 0, তার মানে লিখতে পারি। সুতরাং আমি বুঝতে পারছি যে 0 ভেক্টরটা ডাব্লিউর মধ্যে আছে। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে আমরা বলে দিতে পারি যে 0 0 নামক যে ভেক্টরটা আছে সেটা ডাব্লিউর মধ্যে আছে। কেন কেন এটা ডাব্লিউর মধ্যে আছে? বিকজ এই কথাটা লিখবো যে বিকজ আমাদের আসলে লিখতে হবে যে y = mx এই আকারে লিখতে হবে। এটা কিন্তু আসলে লেখা যায়, কারণ এই y এর মানে এখানে 0, m এর জায়গায় m বসান, এটা আছে, এটা লেখা যাচ্ছে। তাহলে ডাব্লিউর মধ্যে এইটা দ্বারা এইটা সবচেয়ে কিভাবে আপনাকে ডিফাইন করে দেয় একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে ডিফাইন করে দেয়। যে ডাব্লিউর মধ্যে কারা থাকবে, অর্ডার পেয়ারের থাকবে, একটা অর্ডার পেয়ার থাকবে। সেই অর্ডার পেয়ারের দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয় যে অবস্থানে যে আছে, যেমন এখানে y কে লেখা যাবে সাম কনস্ট্যান্ট ইনটু x, এভাবে ডিফাইন করে দিয়েছে। সুতরাং আপনাকে এভাবেই করতে হবে। ওকে, 2 নাম্বার হচ্ছে দেখাইতে হবে, আমরা জানি যে সাবস্পেস হওয়ার জন্য 2 নাম্বার হচ্ছে আলফা এবং বিটা নামের দুইটা এলিমেন্ট নিতে হবে ডাব্লিউ থেকে। তাহলে আমি দেখেন আলফা সমান আমি ধরে নিচ্ছি হচ্ছে আপনার অর্ডার পেয়ার আকারে ধরতে হবে x1 আর y1, এটা কোথা থেকে নিলাম, ডাব্লিউ থেকে। আচ্ছা, আরেকটা এলিমেন্ট নিতে হবে অ্যান্ড আরেকটা এলিমেন্ট নিতে হবে বিটা, তাহলে সেটাকে অর্ডার পেয়ার নিতে হবে। কেন? কারণ ডাব্লিউর এলিমেন্ট গুলো কিরকম দেখেন, এরকম অর্ডার পেয়ার আকারে আছে। তাহলে এখানে নিলাম x2 y2, সেটাও কোথা থেকে নিলাম, ডাব্লিউ থেকে নিলাম। দেখি তো বুঝতে পারছি কিনা। যেহেতু আলফা এবং বিটা ডাব্লিউর মধ্যে আছে, দেন আমি কি বলতে পারি যে তারাই ডাব্লিউর মধ্যে থাকে এরকম অর্ডার পেয়ার। শুধু অর্ডার পেয়ার থাকলে হবে নাকি এই কন্ডিশনে মানতে হবে, এটাও মানতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেন y1 = mx1। কেন? কারণ এই যে এইরকম অর্ডার পেয়ার থাকলেই হবে না, সাথে সাথে এই দ্বিতীয়কে লিখতে হবে m × x1 এই আকারে। তাহলে এই কথাটা মানবে। কেন মানবে? কারণ এটা যেহেতু ডাব্লিউর মধ্যে আছে। নাকি বুঝি নাই? ওকে, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা, আবার বিটাও যেহেতু ডাব্লিউর মধ্যে আছে, সুতরাং এন্ড এখানের y2 কে আমরা লিখতে পারবো সাম m × x2। দেখি তো বুঝছে কিনা। আচ্ছা আচ্ছা, এবার আমাকে দেখাইতে বলছে আলফা প্লাস বিটা ডাব্লিউর মধ্যে থাকবে কিনা। তাহলে আমরা যদি দেখি আলফা প্লাস বিটা এটা ডাব্লিউর মধ্যে থাকবে কিনা, তো সেটার জন্য আগে আমরা দেখি আলফা মানে কি, x1, y, আচ্ছা, প্লাস বিটা মানে কি, x2, y2। আচ্ছা, এদেরকে যদি যোগ করি, আমরা জানি অর্ডার পেয়ার যখন যোগ করতে যাই যে এখানে x1 প্লাস x2 এরপর কমা y1 প্লাস y2 এরকম থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্লাস বিটা তার 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 ফর্মটা কি, তার ফর্মটাও কিন্তু অর্ডার পেয়ার। এখন এই আলফা প্লাস বিটার ফর্মটাও হচ্ছে অর্ডার পেয়ার। এই আলফা প্লাস বিটা এটাও ডাব্লিউতে বিলং করবে যদি আমরা দেখাইতে পারি যে এই ঘটনা ঘটে। কি? যদি আমরা এই যে এটা আমরা লিখে দিতে পারতাম যে এটা ডাব্লিউতে বিলং করে, কখন বলতে পারতাম, যদি আমরা দেখাইতে পারতাম যে y1 আর y2 অর্থাৎ এই যে দ্বিতীয় এলিমেন্টটা এটা সমান সাম কনস্ট্যান্ট m ইনটু প্রথম উপাদানটা। দেখি তো এটা যদি আমরা দেখাইতে পারতাম, তখন আমরা সরাসরি বলে দিতে পারতাম যে এই যে আলফা প্লাস বিটা সেটা ডাব্লিউতে বিলং করে। কিন্তু আমরা যেহেতু দেখাইতে পারিনি, এই কারণে আমরা এখান থেকে এখন আমাদের প্রথম উদ্দেশ্য হবে এই আকার দেখানো, তারপর লিখবো। তাহলে আমরা দেখতে চাই যে y1 প্লাস y2 কে ওরকম লেখা যায় কিনা। এখন দেখেন y1 সমান এখানে আমরা লিখে আসছি, দেখেন কত, y1 সমান আসলে হচ্ছে mx1, তাহলে এখানে বসান x1, আর y2 কত, y2 সমান আমরা আবার এখানে দেখে আসছি mx2, তাহলে এখানে বসান mx2। এবার যদি আমরা m কমন নেই তাহলে পাবো mx1 x2। দেখেন এই যে y1 প্লাস y2 এই ব্যাপারটা সমান কি লেখা গেল, সাম কনস্ট্যান্ট m তারপর x1 প্লাস x2। তাহলে এই যে আলফা বিটা সেটা কিরকম আছে, এরকম অর্ডার পেয়ারে আছে আলফা প্লাস বিটাটা। সাথে সাথে আরেকটা কন্ডিশন মানছে, কি কন্ডিশন, এই যে যে দ্বিতীয় উপাদানটা আছে সেই যে y1 প্লাস y2 এটাকে লেখা গেল সাম কনস্ট্যান্ট m
ইনটু এই যে প্রথম উপাদানের আকারে লেখা গেল। তার মানে আমি কি বলতে পারি, এই যে আলফা প্লাস বিটা সেটা ডাব্লিউর মধ্যে আছে। কেন? কারণ এই যে ডাব্লিউর এলিমেন্ট বলে দিচ্ছে এরকম অর্ডার পেয়ার থাকবে, সাথে সাথে এই কন্ডিশন মানবে, তাহলে এটা তো মানলো। এই যে দ্বিতীয় উপাদান সমান এম প্রথম উপাদান, তাহলে আলফা বিটা কোথায় থাকবে? আলফা বিটা হচ্ছে আপনার ডাব্লিউর মধ্যে থাকবে। তাহলে আমি কি করছিলাম, একটা আলফা নিয়েছিলাম ডাব্লিউ থেকে, একটা বিটা নিয়েছিলাম ডাব্লিউ থেকে, এবং দেখলাম তাদেরকে যোগ করার ফলে তারা কোথায় থাকলো, আলফা প্লাস বিটা সেটাও ডাব্লিউর মধ্যে থাকলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 নাম্বার সাবস্পেস প্রমাণ করার জন্য, ওকে 3 নাম্বার আমরা দেখতে চাই। 3 নাম্বার যে প্রমাণটা সেটা হচ্ছে, আমরা জানি যে একটা সি নিতে হবে একটা ফিল্ড থেকে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে একটা আলফা নিলাম আমরা, সেটা ডাব্লিউ থেকে, তাহলে x1, y1 আমরা ধরলাম, এটা কোথা থেকে নিলাম? ডাব্লিউ থেকে নিলাম। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করতে চাই, আমরা এখন দেখাতে চাই যে সি ইন্টু আলফা সেটাও ডাব্লিউর মধ্যে থাকে। এটা কখন দেখাইতে পারবো? আমি যদি দেখি যে এটা কখন বলতে পারবো যে সি ইন্টু আলফা ডাব্লিউর মধ্যে আছে, বলে তখনই যদি দেখি যে সি ইন্টু আলফা এই ব্যাপারটা একটা অর্ডার পেয়ারে আছে, সাথে সাথে অর্ডার পেয়ারের এই যে এখানে দ্বিতীয় উপাদানকে এভাবে লেখা যায় সাম এম ইন্টু প্রথম উপাদান, যদি এরকম দেখাইতে পারে তাহলে বলবো সি ইন্টু আলফাও কোথায় থাকে? ডাব্লিউর মধ্যে থাকে। তাহলে সি এর জায়গায় সি রাখে, আলফার জায়গায় x1 y1। দেখি তো বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি না cx1 cy1? প্রশ্ন আছে কোনো? আচ্ছা, এটা লিখতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এখানে হয়তো বা মিস করে গেছি, বাট এটা সবাই বুঝতে পারে যে আলফা যেহেতু ডাব্লিউর মধ্যে থাকে, তাহলে কি ডাব্লিউর মধ্যে কারা থাকে? যে যেই সমস্ত এলিমেন্টকে এইভাবে লেখা যায়, যে এখানে y1 কে যদি আমরা এরকম লিখতে পারি সাম m ইনটু x1 এই আকারে লিখতে পারি, তারাই আলফার মধ্যে থাকে। তার মানে সুতরাং যেহেতু আমরা বলছি যে আলফাটা হচ্ছে ডাব্লিউ থেকে আনছি, তার মানে এইটা মানবে। দেখি তো বুঝতে পারছি কিনা? অবশ্যই বুঝতে পারছি, কারণ এর আগের দিন আমরা এরকম অনেক অঙ্ক করেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সি ইনটু আলফা এটা এরকম, তাই না? এখন আমাকে দেখাইতে হবে যে CY1 এটা সমান, আমরা কিন্তু এরকম লিখতে পারি কিনা, MCX1 এই আকারে লিখতে পারি কিনা, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখে তো বুঝতে পারছি। ওকে, এখন দেখেন সি এর জায়গায় সি রাখেন, ওকে, আর Y1 এর জায়গায় কি লেখেন? MX1 লেখেন, ঠিক আছে। ওকে, তাহলে এইটাকে একটু ঘুরাই লিখতে পারি। কেন? এই যে y1 মানে কত, এই যে এখান থেকে নিয়ে আসি, বসাই দেন, সি এর জায়গায় সি রাখছি, আর y1 এর জায়গায় কি রাখছি? mx1। তাহলে এখান থেকে এটাকে একটু ঘুরাইতে চাই, লিখতে চাই mcx1 এরকম লিখতে পারি। এটা হচ্ছে cy1। এবার দেখেন কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় উপাদান ছিল cy1, তাকে আমি লিখতে পারলাম, এই যে cy1 কে লিখতে পারলাম সাম কনস্ট্যান্ট m ইনটু প্রথম উপাদান cx1। দেখেন তো বুঝছে কিনা? তার মানে আমরা বলতেই পারি সি ইনটু আলফা এই রেজাল্টটা ডাব্লিউর মধ্যে থাকবে। সুতরাং সি ইনটু আলফা ডাব্লিউর মধ্যে থাকবে। কেন? কারণ সি ইনটু আলফা এটার অর্ডার পেয়ার আছে, এবং এর এই যে দ্বিতীয় উপাদানকে আমরা সাম কনস্ট্যান্ট এম ইনটু প্রথম উপাদান আকারে লিখতে পারছি। তার মানে এটা কি হবে? একটা সাবস্পেস হবে। ডাব্লিউটা কি হবে? সাবস্পেস হবে। কিন্তু এত বড় তো, এত সময় তো আমাদের নাই এর জন্য, বা এত বড় করে থেকে আসবে, এত বড়টা তো আসবে না। নোট 6 যে এত বড় প্রমাণ করে তারপরে আমরা অঙ্ক মিলাবো, এটা তো আসবে না। বলছি এটার জন্য আমরা চাইলে একটা শর্টকাট ইউজ করতে পারি। কি শর্টকাট? শর্টকাট ফর এমসিকিউ, শর্টকাট আমরা একটু দেখতে চাই। তো এটার ক্ষেত্রে শর্টকাটটা কি? সেটা হচ্ছে আমরা শর্টকাটটা এইভাবে লিখতে পারি, দেখি যে এটাকে আমরা বলতে পারি মেথড 2, এভাবেও আসলে প্রমাণ করতে পারি। এটা একটা মেথড 2। শুধুমাত্র আমরা বলবো যে কখন মেথড 2টা আমরা ইউজ করব, মেথড 2টাকে কখন ইউজ করব। ওকে, মেথড 2 দিয়ে আমরা করতেছি, এটা শর্টকাট ও এমসিকিউর জন্য। সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, মনে আছে দেওয়া ছিল ডাব্লিউর মধ্যে সেই সমস্ত অর্ডার পেয়ার থাকবে যারা এই কন্ডিশন মেনে চলে, ওয়াই সমান এম এক্স, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করে নিই, সেটা এখানে আমি একটা এরকম আইকে ফেলছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এবং আমি মনে করি এম এর মানটা হচ্ছে 1, তাহলে ওয়াই সমান এম এক্স। এই ধরনের ইকুয়েশন কি মূল বিন্দুগামী হয়, তাই না? এম এর মান আপাতত আমি 1 ধরে নিচ্ছি, আপনি যা ইচ্ছা তা ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ওয়াই কস টু
আমরা এম এম এক্স এর গ্রাফটা আসলে মূল বিন্দুগামী, এতটুকু তো মনে রাখতে হবে, তাই না? হ্যাঁ, এম এর মান 1 হলে 45 ডিগ্রি করবে, এম এর মান অন্য কিছু হলে সেটা বাড়বে কমবে, এটা আমরা জানি, খাড়া বাড়বে কমবে, আর কিছু না। তো আমরা এখানে y ইকুয়ালস টু এম এর মান 1 ধরছি, মানে ঢাল 1 ধরছি, মানে 45 ডিগ্রি কোণ আমরা এরকম করে আসছি। আপনি যাই ধরেন না কেন সেটা তো মূল বিন্দুগামী হবে, তাই না? আচ্ছা, এবার এই সরল রেখার উপরে দেখেন 0 0 ভেক্টরটা আছে এখানে, এটাই তো 0 0, তাই না? তারপর যে কোনো দুটো ভেক্টরকে নেবেন, এই যে এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট নিলেন, এটা কিন্তু কোথা থেকে নিছেন? y সমান mx থেকে, তাকে যদি যোগ করেন, যোগ করলে এটার মধ্যেই থাকবে। আবার একটা পয়েন্ট আছে এখানে, তাকে যদি আপনি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করেন, তার মানে আসলে তাকে সামনে নিয়ে গেলেন, তাই না? মনে করেন এরকম, যেমন 2 আর 2 নামক একটা পয়েন্ট নিলাম, এটা থেকে 2 আর 2 নামক পয়েন্ট, ওকে, তাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তখন সেটা কি হয়ে যায়? 4 4 নামক পয়েন্ট, অর্থাৎ সেটা সামনে এগিয়ে যায়, একটু সামনে এগিয়ে যায়, ওকে। তাহলে এটার উপরেই থাকবে। মেইন কথা আমি বলতে চাচ্ছি, যদি এরকম স্ট্রেট লাইন থাকে, তাহলে এই যে এই কন্ডিশনগুলো যদি এরকম স্ট্রেট লাইন থাকে y সমান mx, তাহলে আসলে খুব সহজে সাবস্পেস নির্ণয় করা যায়। সেটা হচ্ছে এরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রপার্টি মেনে চলবে, শুধুমাত্র দেখতে হবে 0 0 ভেক্টরটাও যেন এর মধ্যে থাকে, ঠিক আছে? একদম সহজ কথা। এই দেখেন এটার মধ্যে 0 0 ভেক্টর আছে না, এটা না 0 0 বিন্দুগামী। এরপরে যে কোনো দুটো পয়েন্ট নেয় তাদেরকে যোগ করেন, এই স্ট্রেট লাইনের উপরেই থাকবে। এরপরে ওই যে বুঝতে পারছেন? অর্থাৎ এই যে এই স্ট্রেট লাইনের উপর এই দুইটা প্রপার্টি মেনে চলবেই চলবে, স্ট্রেট লাইন, যে কোনো স্ট্রেট লাইনের উপর এই দুইটা প্রপার্টি মেনে চলবেই চলবে। এই কারণে কোনো সময় যে ভেক্টর এই দুইটা প্রপার্টিকে 2 আর 3 কে বলা হয় লিনিয়ার প্রপার্টি। কি বলছি? লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার মানে লাইন থেকে আসছে, অর্থাৎ যে কোনো লাইন এই দুইটা প্রপার্টিকে মেনে চলবেই চলবে। তাহলে এখানে একটু মনে রাখেন 2 নং আর 3 নং প্রপার্টিকে, এন্ড 3 নং প্রপার্টিকে একত্রে বলা হয় হচ্ছে লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি এরা অবশ্যই যে কোনো লাইনের ক্ষেত্রে মেনে চলবে, বাট অন্য কোনো কিছুর ক্ষেত্রে মেনে চলবে না, ঠিক আছে? এতটুকু মনে রাখেন। এরকম আমরা আরো বিস্তারিত করতে পারতাম, বাট করলাম না। এই একটা এমসিকিউ আসতে পারে, যেমন সাপোজ মনে করেন এমসিকিউ নাম্বার 1 কি বললো যে y সমান mx প্লাস c ইজ সাবস্পেস, এটা একটা সাবস্পেস হবে ইফ, যদি, কখন সাবস্পেস হবে? এ নাম্বার অপশন দিয়ে দিল যে m সমান 1 হলে, বি নাম্বার দিয়ে দিল m নট 1 হলে, সি নাম্বার অপশন দিয়ে দিল যে c ইকুয়ালস টু 0 হলে, ডি নাম্বার অপশন দিয়ে দিল c ইজ নট ইকুয়ালস টু 0 হলে। এবার একটু দেখাই একদম সহজে কিভাবে করে ফেলবো। আমরা জানি যে কোনো লাইন, y সমান mx প্লাস c, এটা একটা লাইন, সুতরাং এই 2 আর 3 নাম্বার প্রপার্টি মেনে চলবে, এতটুকু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই 2 আর 3 নাম্বার আপনি না জানলে এখন জেনে নেন যে 2 আর 3 নাম্বার যে কোনো একটা লাইন অবশ্যই মেনে চলবে। আমি তো যেখানে প্রমাণ দেখাইলাম y সমান mx, যে y সমান mx, এটা একটা কি হতো? লাইন না? এই লাইন থেকেই তো আমরা এই যে দুইটা বিন্দু নিয়েছি না, দেখেন ওই লাইনের মধ্যে আছে, এরকম আমরা পড়ছি না যে y ইকুয়ালস টু mx, এই আকারে আছে না? তার মানে এখানে তো প্রমাণ করে ফেলছি যে এই দুইটাকে কেন লিনিয়ার প্রপার্টি বলা হয়, কারণ এটা যে কোনো লাইনের ক্ষেত্রে মেনে চলবে, ঠিক আছে? সার্কেলের ক্ষেত্রে মানবে না, এই দুইটা দেখবেন সার্কেলের ক্ষেত্রে মানবে না, ঠিক আছে? ওকে, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে কোনো লাইনের ক্ষেত্রে যেহেতু এই দুইটা প্রপার্টি মেনে চলে, আমাকে আসলে দেখতে হয় 1 নাম্বার, শুধুমাত্র এরকম লাইন থাকলে, স্ট্রেট লাইন থাকলে 1 নাম্বারটা আসলে মানে কিনা। এবার দেখেন আপনাকে যেটা বলতে চাই, আমাদের কাছে দিছে y ইকুয়ালস টু mx প্লাস c, এর গ্রাফটা কিরকম? এর গ্রাফটা c আছে, তার মানে y অক্ষ থেকে সে হয় পজিটিভ অংশ কাটবে অথবা নেগেটিভ কাটবে, তো এরকম, বাট মূল বিন্দুগামী তো হবে না, তাই না? ওকে, তাহলে মূল বিন্দুগামী হবে না, আমি ধরলাম এরকম পজিটিভ দিকে কাটছে। তাহলে এবার বলেন এটা কি সাবস্পেস হতে পারে? 2 আর 3 নাম্বার অবশ্যই প্রমাণ করবে, কিন্তু 1 নাম্বার আগে দেখতে হবে। আমরা জানি যে কোনো লাইন 2 আর 3 কে স্যাটিসফাই করবে, শুধু 1 নাম্বারকে স্যাটিসফাই করতে হবে। এখন বলেন এই লাইনের মধ্যে কি 0 0 আছে? কোথাও আছে? নাই। তাই এটাই বলছে, তাহলে এটা সাবস্পেস হবে না। বলছে এটা সাবস্পেস হবে যদি কিসের মান? এই লাইনটা যদি শুধুমাত্র মূল বিন্দু দিয়ে যায়। এখন মূল বিন্দু দিয়ে যাবে কখন? যদি c ইকুয়ালস টু 0 হয়, তাহলে জাস্ট এটার অপশন হবে c ইকুয়ালস টু 0। দেখে তো বুঝছি কিনা? এটা হবে। কেন বুঝতে পারছি যে যদি এই লাইনটা c ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে আসলে এখান দিয়ে যাবে। আর আমরা জানি যে এটার ক্ষেত্রে যে কোনো একটা লাইন সাবস্পেস হতে পারে
2 আর 3 নাম্বার অবশ্যই অবশ্যই মানে যে কোনো একটা লাইন, শুধুমাত্র আমার 1 নংকে মানতে হবে ওই লাইনকে। আর এক লাইন মানে 1 নাম্বার মানে হচ্ছে 0 0 ভেক্টরকে এটা আমার থাকতে হবে। 0 0 ভেক্টর তো আসলে এটার মধ্যে ছিল না, এই যে এই কালারটার মধ্যে। যখনই আমি সি কষে শূন্য করে দেবো তখন সে মূলবিন্দুগামী হবে এবং 0 0 ভেক্টর এটার মধ্যে আছে, যে এটা 0 0 ভেক্টর। সুতরাং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা আসতে পারে, কারণ এটা হচ্ছে বেসিক থাকতে হবে, তাহলে আপনি পারবেন। নোট নাম্বার 6 গেল। তাহলে এরকম যদি লাইন দেখেন কখনো, দেখবেন আগে শুধুমাত্র 0 0 ভেক্টরটা থাকে কিনা, তাহলে আপনি হচ্ছে সাবস্পেস কি সাবস্পেস না এটা বলে ফেলতে পারবেন। ঠিক আছে, ওকে। এরপর আমরা নোট নাম্বার 6 দিয়েছি, আমরা দিতে চাই নোট নাম্বার 7। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে চাইলে আসলে এখান থেকে হিউজ লেকচার নেওয়া যায়, 20টা 30টা লিনিয়ার অ্যালজেব্রার উপর, 26 30 40টা লেকচার নেওয়া যায় লিনিয়ার অ্যালজেব্রার উপর শুধুমাত্র। তা আসলে আপনারা বুঝতে পারেন যে 40টা লেকচার নিলে আপনার অবস্থা কি হবে আর আমাদের অবস্থা কি হবে। মানে তো আমরা এরকম কিছু চেষ্টা করছি যেটা দিয়ে যে আসলে কভার করা যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি নোট 6 হয়ে গেছে 7-এ। ওকে, 7-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা প্রমাণ করা যায় বাট প্রমাণ দরকার নেই, আপনি নোট আকারে মনে রাখবেন। সেটা হচ্ছে যদি এরকম দুইটা সাবস্পেস আমাদের কাছে থাকে, যে W1 একটা সাবস্পেস, তার মানে সাবস্পেস মানে আপনি বুঝে গেছেন ইতিমধ্যে এই 3টা কন্ডিশন তারা প্রমাণ, মানে অবশ্যই অবশ্যই কি হবে, 3টা কন্ডিশন তারা অবশ্যই অবশ্যই স্যাটিসফাই করবে। W1 আর W2 যদি দুইটা সাবস্পেস হয়, B2 সাবস্পেস যদি সাবস্পেস হয় অফ আ ভেক্টর স্পেস V, এটা কি বলা লাগবে? তাহলে লিখে দিই, অফ আ ভেক্টর স্পেস V ওভার ফিল্ড F, এটা সংক্ষেপে লিখলাম। আচ্ছা, দেন the linear sum, then the linear sum W1 plus W2 is a subspace of V, is a subspace of V, of V মানে ভেক্টর স্পেস। আচ্ছা, এবার একটা কথা শুনেন, যে দুইটা সাবস্পেস আমার কাছে দেওয়া আছে, তাদেরকে যদি যোগ করি তখন তাদেরকে শুধু বলি না যে দুইটা সাবস্পেসের যোগ, বরং ওইটার একটা স্পেশাল নাম দেই, সেটার নাম বলি লিনিয়ার সাম। তার মানে দুইটা সাবস্পেস যোগ করলে তাকে আমরা লিনিয়ার সাম বলি। এই যে লিনিয়ার সামটা মানে W1 plus W2 এইটাও একটা সাবস্পেস হবে অফ অফ ভেক্টর স্পেস V ওভার ফিল্ড F। কি বলছি, দুইটা সাবস্পেস আছে, আমি কিন্তু পড়াই আসছি নোটে, নোট কতটি যেন পড়াইছিলাম যে দুইটা সাবস্পেস তাদের ইন্টারসেকশন একটা সাবস্পেস হয়, আবার দুইটা সাবস্পেস তাদের ইউনিয়ন সাবস্পেস হতে পারে যদি W1 is a subset of W2, আবার পড়াইছিলাম or W2 is a subset of W1। আর এই মাত্র নোট 7 এ পড়াইলাম যে দুইটা সাবস্পেস তাদের যোগফলকে আমরা বলি লিনিয়ার সাম, সেটাও একটা সাবস্পেস হতে পারে, নাকি বুঝি নাই? মানে সেটা হতে পারে বলতে হবেই হবে, এই যে এখানে যে বললাম হতে পারে মানে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হতে পারে লিনিয়ার সামটা আসলে কিভাবে ডিফাইন করা হয়। তাহলে এই কারণে আমরা 9 নম্বরে আসলে শিখতে চাই, নোট নাম্বার 8-এ লিনিয়ার সামটা কি এটা একটু শিখতে চাই। তাই নোট, অনেকে মনে করতে পারে লিনিয়ার সাম মনে হয় কি জানো, বা লিনিয়ার সামটা যোগফলটাকে, দুটো সাবস্পেসের যোগফলটাকে লিনিয়ার সাম বলা হয়, কিন্তু সেটা কিভাবে ডিফাইন করা হয় এটা প্রশ্ন করতে পারে অনেকে, বা ফিল জানতেই চাইতে পারে। এই কারণে এখন আমরা নোট 8 দিয়ে আসলে লিনিয়ার সাম পড়তে চাই। তো এটা হচ্ছে আমাদের লিনিয়ার সাম পড়ার একটা, এখন পড়বো লিনিয়ার সাম। ওকে, তো লিনিয়ার সামটা কি সেটা একটু দেখতে চাই। লিনিয়ার সাম তো বলছে এরকম, আমরা জানি দুটো সাবস্পেসের যোগফলকে লিনিয়ার সাম যেহেতু বলা হয়, তাহলে আগে আমরা একটু সুন্দর করে ঘোষণা করি যে W1 and W2 এরকম দুইটা V2 সাবস্পেস, দুইটা সাবস্পেস আছে V2 ও সাব স্পেস ওভার অফ ভেক্টর স্পেস V ওভার ফিল্ড হচ্ছে F, সংক্ষেপে লিখে ফেললাম, কারণ এগুলো এখন আমাদের জানতে হবে এই নোটেশন, আমরা ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওতে এগুলো বলে এসেছি। আচ্ছা, এরপর দেন ওই যে W1 প্লাস W2 এই যে ব্যাপারটা, এটাকে এভাবে ডিফাইন করা হয়। সবাই নিশ্চয়ই মনে আছে আমরা যখন কার্তেশীয় গুণজ পড়তাম যে A ক্রস B, তখন বলতাম এই যে A ক্রস B এটাও একটা সেট, কিন্তু এই ধরনের সেটের মধ্যে
এরকম অর্ডার পেয়ার যে জিনিস থাকে, যেখানে প্রথম উপাদানটা, এই যে প্রথম, এখানে প্রথম উপাদানটা সেইখানের প্রথমটা থেকে, এবং ওয়াইটা আসবে হচ্ছে বি থেকে, এরকম আমরা যারা পড়তাম। ঠিক তেমনি লিনিয়ার সাম এক ধরনের সাম, এক ধরনের এই যে সাম, কিন্তু সেটা এক ধরনের সেট হয়ে যাবে। সেই সেটের মধ্যে যারা থাকবে তারা আসলে এরকম আকারে থাকবে, আলফা প্লাস বিটা, যেখানে আলফাটা কোথা থেকে আসবে, প্রথমটা থেকে, আর বিটাটা কোথা থেকে আসবে, দ্বিতীয়টা থেকে। দেখি তো বুঝছি কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিনিয়ার সাম এক ধরনের সেট হবে শেষে, সেখানে এলিমেন্ট গুলো থাকবে আলফা প্লাস বিটা আকারের, যেখানে আলফাটা আসবে হচ্ছে W1 থেকে, মানে হচ্ছে প্রথমটা থেকে, এবং বিটাটা আসবে দ্বিতীয়টা থেকে, দ্বিতীয়টাকে এখানে W2। বুঝতে পারছি না? এগুলো খুবই সহজ। আচ্ছা, এইটাকে, এই যে W1 আর W2 কে যে যোগ করলাম, এটাকেই বলা হয় ইজ কল্ড লিনিয়ার সাম। ইজ কল্ড দ্য লিনিয়ার সাম। কার লিনিয়ার সাম? আমার না আপনার? বলছে না, W1 and W2 এর লিনিয়ার সাম। কোন প্রশ্ন? তাহলে কখনো এমসিকিউ আরেকটা করাই ফেলি। এমসিকিউ চাইলে এখান থেকে হাজার হাজার কঠিন কঠিন এমসিকিউ করা যায়, যেমন করে আমরা বইতে করছি, যেমন বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস ফাংশন কি আসলে সাবস্পেস হবে কিনা, কিন্তু আমরা দেখছি যে আসলে তো বাংলাদেশের মানুষ এইগুলোই পারে না, আবার কন্টিনিউয়াস ওইটা আবার সাবস্পেস কি হবে না, এরকম ওইটা নিয়ে পড়ার দরকার নেই, এই কারণে ওইটাকে আমরা আবার বাদ দিয়েছি। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন যদি আমাদের কাছে থাকতো তাহলে না বুঝতে পারতাম যে কোন লেভেলের কঠিন পড়ে। আরো এখানে অনেক কিছু আছে সাবস্পেসের উপরে, যে একটা ফাংশন দিয়ে দিল, সে কন্টিনিউয়াস, এখন সে সাবস্পেস কিনা, এরকম ব্যাপারগুলো থাকে। বাট ওটা একটু হাই লেভেলের বা একটু কঠিন, এগুলো থেকে সেটা ক্যালকুলাসের একটু ধারণা লাগে, সেই কারণে সেইগুলোকে আমরা বাদ দেওয়া হচ্ছে, কারণ এত কঠিনটা আসবে না, এগুলো করতেই তো আমাদের গান ছুটে যাচ্ছে অনেকের। আচ্ছা, তাহলে এমসিকিউ নাম্বার 2, সেই কারণে আমরা এমসিকিউ নাম্বার 2 দিচ্ছি। কি বলবো, কিভাবে প্রশ্ন আসবে? আচ্ছা, এরকম আসবে যে ইফ W1 and W2 we choose subspace, then the linear sum of W1 and W2 is, কি বলবে, তারপর বলবে এই নাম্বার অপশন দিয়ে also subspace, এরপর বলতে পারে না সাবস্পেস না, এরপর বলতে পারে কখনো হতে পারে, হতে পারে, আবার কখনো বলতে পারে যে না এদের কোনোটাই না। কিন্তু আমরা যখন এই যে নোট নাম্বার 8টা পড়ে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে লিনিয়ার সাম সবসময় কি হবে, সাবস্পেস হয়, সেটাও একটা সাবস্পেস হয়। দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে, এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের নোট নাম্বার 8। এখন আমরা যেখানে যাব, যে ইম্পর্টেন্স কিছু ব্যাপার পড়বো, মানে সাম ইম্পর্টেন্ট সাবস্পেস অফ ভেক্টর স্পেস, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সেগুলো না জানলে পরবর্তীতে আপনি কিছু পারবেন না। অর্থাৎ পরবর্তীতে আছে আপনার বেসিস, ডাইমেনশন, এগুলো সবচেয়ে এখানে কঠিন, এবং আমরা তো সবাই বিশ্ববিদ্যালয়গুলোতে মুখস্থ করি, আমিও করি, এরকম আমি বললাম, ইন জেনারেল বলছি, আমি কিছু বলছি না। আর এদেশের সিস্টেম সম্পর্কে সবার জানা আছে, ওইটা আর বলছি না। বাট আমি যেটা বলছি চাচ্ছি, যদি এখনো যেই কটা সাবস্পেস লিখবো এবং একটার প্রমাণ করাবো, কারণ প্রমাণ না করালে আপনি ওটা ফিল করবেন না, এটাকে খুব ভালোভাবে জানতে হবে। এখন যা লিখবো, 3টা এক্সাম্পল লিখবো, 3টাকে একদম মনোপ্রাণ দিয়ে মুখস্থ করে ফেলতে হবে। একটা তো বুঝাবো, বুঝে গেলে বাকি 2টা বুঝবেন অটোমেটিক। আচ্ছা, তাহলে আমি এখন যেটা লিখবো সেটা ইম্পর্টেন্ট বেশি, আবার বারবার বলে দিচ্ছি এই কারণে। সাম ইম্পর্টেন্ট subspace of a vector space V, বা আমি লিখে দিলাম the subspace of a vector space, শুধু এতটুকু লিখে দিলাম, of a vector space। একটা কাজ করি, এটাকে মাঝখানে নিয়ে আসি, দেখতে খারাপ লাগছে। ওকে, এখন আমরা যেটা পড়ছি যে কিছু কিছু ইম্পর্টেন্ট সাবস্পেস আছে
অফ আ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসের কিছু কিছু ইম্পর্টেন্ট সাব স্পেস আছে, তাদেরকে আমরা এখন শিখতে চাই। কি শিখতে চাই? এক নাম্বার বলছে এরকম যে ভি যদি একটা ভেক্টর স্পেস হয়, লেট ভি ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড এফ, কারণ আমরা জানি ভেক্টর স্পেসকে ফিল্ড ছাড়া ডিফাইন করা যায় না, একদম প্রথম লেকচারে বলছি। ভেক্টর স্পেস ওভার ফিল্ড বানাবো ফিল্ড এফ, চাইলে কেউ সংক্ষেপে লিখে ফেলতে পারতো ভিএফ, এরকম লিখে ফেলতে পারতো, মানে দ্যাট ইজ দিয়ে লিখে ফেলি, দ্যাট ইজ ভিএফ ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ, এভাবেও লিখতে পারতো। এন্ড সাথে সাথে এখানে কমা দিয়ে লিখছি এন্ড আলফা একটা এরকম একটা ভেক্টর আছে, আমরা জানি ভেক্টর স্পেসের যারা এলিমেন্ট তারা হচ্ছে সবাই ভেক্টর হয়, জানি না? তাহলে ভি কে যেহেতু আমরা ভেক্টর স্পেস বলছি, ভি থেকে একটা এলিমেন্ট নিচ্ছে আলফা, তাহলে আলফাটা কি আসলে? আলফা হচ্ছে একটা ভেক্টর। ওকে, আলফা ইজ আ ভেক্টর, আলফা একটা ভেক্টর নিলাম আমরা। তাহলে বলছে দেন দ্য সেট এরকম একটা সেট আছে ডাব্লিউ, আমরা যেহেতু ডাব্লিউ সব সাবস্পেসকে ডাব্লিউ নামে দিতেছে, এই কারণে ডাব্লিউ, এখানে যে ডাব্লিউ হবে এরকম কথা না, আপনি চাইলে এসও দিতে পারতেন, তাই না? আপনি চাইলে এসও দিতে পারতেন। তো এই যে ডাব্লিউটা, সেটাকে আবার ডিফাইন করে দিচ্ছে কিভাবে? ডাব্লিউ সেটা এরকম ভাবে ডিফাইন করে দিচ্ছে যে সি আলফা, যেখানে সিটা এই সিটা হচ্ছে ভ্যারি করতে পারে, বাট আলফাটা ফিক্সড। সিটা এই যে এখান থেকে কেমনে বুঝলাম যে আপনি এই সব কথা কেমনে বুঝলেন যে সিটা ভ্যারি করে? এই কারণে এখানে বলেছে সিটা আসবে ফিল্ড থেকে, বাট আলফা, এই যে আলফা তো আমরা নিয়েছি, আলফাটা কোথা থেকে নিয়েছি? ভি থেকে নিয়েছি, এবং এটা ফিক্সড, ঠিক আছে? এইটা এই যে ডাব্লিউটা, এটা বলছে ফর্ম করবে একটা সাবস্পেস, মানে এটা একটা সাবস্পেস হবে এই ডাব্লিউটা, ফর্ম সাবস্পেস অফ ভি, ঠিক আছে? তাহলে কি বলছে? ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ, সেখান থেকে একটা ভেক্টর নিলাম আলফা ভি থেকে। তাহলে বলছে যদি আমরা এরকম একটা ডাব্লিউ পাই, যে ডাব্লিউটা আসলে গঠন করে কিভাবে? সি আলফা, সি এর মানটা এখানে ভ্যারি করবে, এই যে সি বলে দিচ্ছে ফিল্ড থেকে বিভিন্ন জায়গা থেকে, মানে সি এর মানটা ভ্যারি করবে, আর আলফাটা এখানে ফিক্সড, এটা মনে রাখতে হবে। কিন্তু এই যে এই ব্যাপারটা আগে বুঝে নেন, আগে সেটটা সম্পর্কে বুঝতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা আসলে বুঝি না, এটা হচ্ছে একটা সমস্যা। এইখানে আসলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে ডাব্লিউ হচ্ছে একটা সেট, তাদের এলিমেন্ট গুলো সি আলফা আকারে আসবে, কিন্তু সিটা ভ্যারি করবে, কারণ এই যে বলে দিচ্ছে সিটা বিলং সি কোথা থেকে আসবে? এফ থেকে, এবং সেটা যেহেতু এরকম সেটের মধ্যে লিখে দিয়েছে, তার মানে এটা ভ্যারি করবে, আর আলফাটা হচ্ছে ফিক্সড, এতটুকু মনে রাখতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে এই যে যে ডাব্লিউটা আছে, এটাও একটা কি হবে? সাবস্পেস হবে। কি হবে? সাবস্পেস হবে। তাহলে আমরা দেখতে চাই, আগে এটা প্রমাণ করে দিতে চাই, বাকি দুটো কিন্তু প্রমাণ করবো না, কারণ আমরা জানি সাবস্পেস প্রমাণ করার বিভিন্ন ওয়ে আছে, খুব সহজ। আচ্ছা, আমরা এক নাম্বার দেখতে চাই যে সাবস্পেস প্রমাণ করতে গেলে এক নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে, তাহলে আমরা প্রমাণ করতে চাই যে, আমি একটু লিখে দিচ্ছি, নাও উই ওয়ান্ট আমরা চাই টু প্রুভ, প্রমাণ করতে, কি প্রমাণ করতে চাই? উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট ডাব্লিউ ইজ আ সাবস্পেস, একটা সাবস্পেস কার? অফ ভি, ভি এর একটা সাবস্পেস। ওকে, এখন সাবস্পেস প্রমাণ করতে গেলে আমরা জানি যে তিনটা কন্ডিশন পূরণ করতে হয়। এক নাম্বার কি কি? জিরো জিরো ভেক্টরটাকে এর মধ্যে থাকতে হবে। তা আগে বুঝতে হবে আমরা এই কথাটা লিখি, আমি লিখে দিচ্ছি সিন্স, বা এমনি লিখি যে থিটা বা নাল ভেক্টর থিটা, এটা অবশ্যই ডাব্লিউর মধ্যে থাকবে। কেন? কারণ বিকজ, কারণটা কি? আমরা জানি যে জিরো ইন্টু আলফা, এটাকে লেখা যায় কি? এটা ইকুয়াল টু থিটা না? থিটা মানে নাল ভেক্টর, জিরোর সাথে যে কোনো ভেক্টর গুণ করলে তাকে কি হয়? নাল ভেক্টর পাওয়া যায়। তার নাল ভেক্টরকে আমরা না বলছিলাম শূন্য দ্বারা। আচ্ছা, কেন? কারণ আলফাটা ফিক্স থাকবে। বারবার বলছে যে ডাব্লিউর কায়দাটা কি, আগে সেটা শুনতে হবে। ডাব্লিউটা কিভাবে ডিফাইন করা, বারবার কিন্তু বলছি, ডাব্লিউটার এখানে আলফা হচ্ছে ফিক্সড, বাট সি আপনি চেঞ্জ করতে পারবেন। সি যে কোনো সেন্স নেন না কেন, ফিল্ড থেকে যে কোনোটা নেন, কোনো সমস্যা নেই। এখানে ফিল্ডটা এফ বলে দিয়েছে, আপনি যে কোনোটা নেন ফিল্ড থেকে। তাহলে আমি এই যে জিরো নিচ্ছি আর আলফাকে ফিক্সড রাখছি, তাহলে এটা সমান থিটা পাচ্ছি।
তাহলে আমি কি বলছিলাম, যদি কোনো একটা এলিমেন্টকে এরকম লিখতে পারেন যে সাম সি, সিটা কোথা থেকে, ফিল্ড থেকে আসবে, এটা চেঞ্জ হতে পারে বাট আলফাটা ফিক্স থাকতে হবে, তাহলে কি হয়, জিরোর সাথে যে কোনো একটা ভেক্টরকে গুণ করলে সেটা নাল ভেক্টর হয়, থিটা ভেক্টর। তাহলে এটা থিটা পাইলাম, এই কারণে থিটাটা ডাব্লুর মধ্যে থাকবে। কেন? কারণ ডাব্লুটাকে ডিফাইনই করেছি এভাবে যে এরকম আকারে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা ডাব্লুর মধ্যে থাকবে। দেখি তো বুঝতে পারছে কিনা। এরকম আকারে এলিমেন্ট আছে না, 0 × α মানে আসলে থিটা, তাহলে থিটাটা কোথায় থাকবে, ডাব্লুর মধ্যে থাকবে। কে বুঝতে পারি নাই। আর মেইন কথা হচ্ছে আমাকে ডাব্লুটা কিভাবে ডিফাইন করে দিচ্ছে এটার দিকে তাকাই থাকতে হবে। ঠিক আছে, এরপর 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে আমাকে দুইটা এলিমেন্ট নিতে হবে। কোথা থেকে নিতে হবে, ডাব্লু থেকে। তাহলে আমি একটা এলিমেন্ট নিলাম আলফা 1, আলফা নাম দিলাম আলফা। তাহলে আলফা যেহেতু ডাব্লু থেকে নিছি, তাহলে আলফার আকারটা কিরকম হবে, যেহেতু এখানে দেখেন একটা কথা বলি, এখানে যেহেতু আমাকে আলফা ইতিমধ্যে ডাব্লুর মধ্যে দেওয়া আছে, সুতরাং এতক্ষণ যত অঙ্ক করেছি আমি দুইটা এলিমেন্ট নিয়েছিলাম ডাব্লু থেকে, সেটা আলফা আর বিটা, কিন্তু এবার আমরা আলফা নেব না। কেন নেব না, কারণ আলফা ইতিমধ্যে ওইটার মধ্যে আছে, তাহলে এবার নাম দেবো হচ্ছে আলফা 1। আচ্ছা, আলফা 1 সেটা ডাব্লু থেকে নিব, তাহলে নিলে কি হবে, আলফা 1 সেটা আমি মনে করে নিলাম যে আলফা 1 আমি নামক একটা এলিমেন্ট ডাব্লু থেকে নিছি, তাহলে অবশ্যই আলফা 1 তাকে কিভাবে লেখা যাবে, আলফা 1 সমান আসলে এরকম, সাম কনস্ট্যান্ট c1 আর আলফা, আলফা ফিক্স থাকবে, কারণ আমি বলছি ডাব্লু থেকে যারাই থাকবে, ডাব্লুর মধ্যে যারাই থাকবে, এদিকে বুঝতে হবে ডাব্লুর মধ্যে কি আছে, আলফা 1 আছে, ডাব্লুর মধ্যে যারাই থাকবে তাদের আকার কি হবে, এরকম সাম কনস্ট্যান্ট। সিটার ফিল্ড, এই যে সিট চেঞ্জ হতে পারে, কখনো সি এর মান 0 হতে পারে, কখনো c1, এই যে এখানে নাম দিচ্ছে c1, কখনো c2, কখনো 5, কখনো 0, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, তাহলে c1 আলফা নিয়েছি, দেখে তো বুঝতে পারছে কিনা। এবার এন্ড আরেকটা এলিমেন্ট নিতে হবে, কারণ আমরা জানি 2 নম্বর প্রপার্টি হচ্ছে দুইটা এলিমেন্ট ডাব্লু থেকে নিতে হবে, তাদের যোগ করে দেখতে হবে ডাব্লুর মধ্যে আছে কিনা। তাহলে আরেকটা এলিমেন্ট নিলাম আলফা 2, তো সেটা কোথা থেকে নিলাম, ডাব্লু 2 থেকে নিলাম। যেহেতু ডাব্লু 2 এর মধ্যে আছে, তাহলে অবশ্যই আলফা 2 এর রূপটা হবে এরকম, আলফা 2 ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট c2, আর এখানে আলফাটা ফিক্স থাকবে, কারণ ডাব্লুর মধ্যে যারা থাকবে তাদের এই যে আলফাটা ফিক্স থাকবে বলে দিচ্ছে। দেখেন ডাব্লুর মধ্যে এখন এই দুটাকে যোগ করতে চাই, কি লিখতে চাই, আলফা 1 প্লাস আলফা 2, আমি দেখতে চাই এই দুইটা যোগ করার ফলে সেটা ডাব্লুর মধ্যে থাকে কিনা। আচ্ছা, আলফা 1 কত, আলফা 1 মানে হচ্ছে c1 আলফা, আর আলফা 2 কত, c2 আলফা। আলফা যদি কমন নেই তাহলে c1 প্লাস c2 পাবো হচ্ছে এরকম একটা আলফা। আচ্ছা, c1 প্লাস c2 মানে কি, এটা একটা আরেকটা কনস্ট্যান্ট না, এই কনস্ট্যান্টের নাম আমি চাইলেই যে কোনো একটা কিছু দিতে পারি। ধরেন আমার নাম, আমার পছন্দ আর আলফা, যেখানে আরটা কি একটু বলে যাই, আর হয় আর আর is a c1 plus c2 is a constant, এটা একটা কনস্ট্যান্ট। আমি কি বলছিলাম, আলফা 1 আলফা 2, দিন শেষে এদের রূপটা কি, আর আলফা এই আকারে, আরটা কি, আর কনস্ট্যান্ট। তাহলে যদি কেউ এরকম আকারে থাকে, সামথিং কনস্ট্যান্ট ইনটু আলফা এই আকারে যদি কেউ থাকে, তাহলে সে, এই যে এখানে একটু দেখতে হবে, বারবার এক কথা বলতেছি, সামথিং কনস্ট্যান্ট সি ইনটু আলফা এই আকারে যদি থাকে, তাহলে সেটা ডাব্লুর মধ্যে থাকে। সিটা ভ্যারি করতে পারে, সি এর মান, কনস্ট্যান্টের মান ভ্যারি করতে পারে, এখানে সেটাই ভ্যারি করছে আর, কিন্তু আলফাটা ফিক্স থাকে, তাহলে ওইটা কি কোথার মধ্যে থাকবে, ডাব্লুর মধ্যে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে এই যে আলফা 1 প্লাস আলফা 2 এটা ডাব্লুর মধ্যে থাকবে, যে দুইটা এলিমেন্ট ডাব্লু থেকে নিছি, কি আলফা 1 ডাব্লু থেকে নিছি, আলফা 2 ডাব্লু থেকে নিছি, তাদের যে সামটা সেটাও ডাব্লুর মধ্যে বিলং করলো, তাহলে এটা দ্বিতীয় কন্ডিশন মানলো সাবস্পেসের। দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা, এরপর আমরা তৃতীয় নাম্বারটা যেতে চাই। তৃতীয় নাম্বার কন্ডিশন যেন কি, সি নেব ফিল্ড থেকে, একটা ফিল্ড থেকে নিলাম সি, এখানে ফিল্ডটা কিন্তু বলে দেয় নাই, ফিল্ড এফ ই বলছে, এই কারণে এফ থেকে নিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর একটা আলফা 1, কেন আলফা 1 নিতে চাই, কেন আলফা কিন্তু ইতিমধ্যে সেটের মধ্যে আছে, এই কারণে আলফা নাম দিচ্ছি না, একটা আলফা 1 নিচ্ছি কোথা থেকে, ডাব্লিউ থেকে। তাহলে এখানে নিচ্ছি যে আপনি কেউ চাইলে এমনও লিখতে পারেন যে আলফা 1 সমান আসলে আসবে হচ্ছে c1 আলফা, যেটা ডাব্লিউ থেকে নিচ্ছে, এভাবেও লিখতে পারেন। কেনই এভাবে নিলাম, c1 ইনটু আলফা এই আকারে নিলাম কেন, কারণ আমরা জানি ডাব্লিউ থেকে যেই এলিমেন্ট নিব তাদের রূপটা এরকম হয়, কেউ চাইলে এভাবেও নিতে পারে। এখন আমরা দেখতে চাই যে সি আলফা 1, সি ইনটু আলফা 1 এইটা ডাব্লুর মধ্যে থাকে, তাহলে সি এর জায়গায় সি রাখলাম, আলফা 1 মানে কত আসলে c1, এখানে আলফা। এবার দেখেন সি এর সি একটা কনস্ট্যান্ট, c1 ও কি একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট গুণ করলে একটা কনস্ট্যান্টই আসবে, তাহলে এখানে সাম কনস্ট্যান্ট, মনে করেন আপনার নাম ইউ, আপনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আলফা, এই ইউ দ্বারা কি বোঝাচ্ছে আসলে, হয়
ইউ, এটা দ্বারা আসলে আমি বুঝাতে চাচ্ছি সি আর C1 এর গুণফল, এটাও একটা কি ইজ আ কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, একদম সহজ। তাহলে যদি বলছিলাম যদি এরকম কোনো কিছু দেখতে পান যে সাম কনস্ট্যান্ট ইনটু ফিক্সড আলফা এরকম থাকে, সাম কনস্ট্যান্ট ইউ ইনটু ফিক্সড আলফা এরকম যদি থাকে, ইনটু কোন ফিক্সড আলফা কই এই যে আলফা, তখন সেই এলিমেন্টটা কার হয়ে যায়, ডাব্লিউর হয়ে যায়। তার মানে সি আলফা 1 এটা কোথায় থাকবে, ডাব্লিউর মধ্যে থাকবে। তাহলে আমরা কি দেখলাম, ফিল্ড থেকে একটা এলিমেন্ট নিয়েছিলাম সি, এবং ভি থেকে একটা, ভি মানে ডাব্লিউ থেকে, তাই না, ডাব্লিউ থেকে একটা এলিমেন্ট নিয়েছিলাম আলফা 1, তাদের প্রোডাক্টটা ডাব্লিউর মধ্যে থাকলো। সুতরাং এটা কি হলো, তৃতীয় কন্ডিশন মেনে চলবো। তার মানে এই যে ডাব্লিউটা আছে, ডাব্লিউ ইজ দ্য সাবস্পেস অফ ভি, ভি এর অফ আ ভেক্টর স্পেস, আমরাও বলতে পারেন অফ আ ভেক্টর স্পেস ভি ওভার ফিল্ড এফ। ওকে, এখন কথা হচ্ছে এটা কিন্তু আমরা প্রমাণ করছি, তাই না, দেখলাম এরকম যদি কোনো কিছু দেখতে পান সেটা একটা কি হবে, সাবস্পেস হবে। কিন্তু এখন থেকে এটার একটা নতুন নাম দেব। এই ধরনের সাবস্পেসকে নাম দেওয়া হয় একটা স্পেশাল নামে। কি নামে, একটা স্পেশাল জিনিস আছে, আমি এখনো বলি নাই নামটা, আগে একটা কথা শুনতে হবে। আমরা ছোটকালে মানে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে, আমি জানি না এটা কার দেশে কোন নাম দিয়েছে আমি জানি না, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলা হয়তো। আমাদেরকে যিনি পড়াইছেন শ্রদ্ধেয় আশরাফুল আলম স্যার, খুব সুন্দর করে পড়াইছেন, স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ, স্যারকে আল্লাহ অনেকদিন হায়াত দান করুক। আমরা এখানে যেটা পড়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একটা সাইক্লিক গ্রুপ নামে একটা গ্রুপ থাকতো, আমি জানি না বাংলাতে এটাকে কি বলতো। দেখেন আমরা আসলে বাংলা ব্যাপারটা একটু এখন আমাদের জন্য কিছু কিছু টার্ম আছে, আমরা কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল, বাট এখন কিছু কিছু টার্ম আছে যেমন সাইক্লিক গ্রুপের বাংলা কি এটা আমি জানি না, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার বাংলা কি এটা আমি জানবো না। আমরা শুধুমাত্র এতটুকু জানি অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে একটা কাঠামো মেনে চলবে, এতটুকুই জানি। আচ্ছা, সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ নামে একটা গ্রুপ পড়ছিস যে আসলে এখানে এই গ্রুপটাকে এমন একটা জিনিস যে ওই যে 1 ওমেগা আর ওমেগা স্কয়ার এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। কেন, কারণ হচ্ছে আমি এখানের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা হচ্ছে একটা বিশেষ জিনিস দ্বারা ডিনোট করতে পারি বা লিখতে পারি। যেমন 1 কে আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার, ওমেগা তো ওমেগাই, এখানে ওমেগা স্কয়ার লিখলাম। তার মানে দেখেন এই যে তিনটা এলিমেন্টকে আমি আসলে ওমেগা দ্বারা লিখতে পারলাম। এই ক্ষেত্রে ওমেগাকে নামকরণ করা হয় জেনারেটর, মানে ওমেগা আসলে এই গ্রুপটা একটা জেনারেটর বলা হয়। দেখি তো এরকম আমরা শুনছি কিনা, জেনারেটর বলা হয়। তাহলে এই ক্ষেত্রেও এই যে এটা একটা সাবস্পেস, বাট এখানে কে ফিক্স থাকা এই ডাব্লিউ কে আসলে তৈরি করলো, জেনারেট করলো, বলছে আলফাটা। এই কারণে আমরা বলি জেনারেটর সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে যেরকম, ঠিক এই উদাহরণে আলফাটাও একটা জেনারেটরের ন্যায়। তাহলে কি বলছি, আমি এরকম সুন্দর করে লিখে দিচ্ছি, বাংলায় আকারে লিখে দিচ্ছি, যে এই ধরনের একদম সুন্দর করে লিখে দিচ্ছি, কারণ এটা মনে থাকবে না সবার। এই ধরনের সাবস্পেস, সাবস্পেস কে ডাকা হয়, ডাকা হয় একটা স্পেশাল নামে। আমি নামটা বলছি না, একটা স্পেশাল নামে। আমি একদম সুন্দর করে লিখে দেবো যাতে করে আপনার মনে থাকে। কারণ এই তিনটা এক্সাম্পল এখন যে তিনটা দেবো, একটা তো দিলাম এই যে প্রমাণ করছি, বাকি দুটো প্রমাণ করবো না, একই জিনিস, কিন্তু আপনাকে বুঝতে হবে একই জিনিস। এখন যতটুকু লিখবে এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানা লাগবে। এটা জানলে আপনি লিনিয়ার স্প্যান পারবেন, লিনিয়ার স্প্যান পারলে, লিনিয়ার স্প্যান পারলে আপনি হচ্ছে বেসিস পারবেন, বেসিস পারলে আপনি ডাইমেনশন পারবেন। এই কারণে বারবার বলছি, আপনি এই যে এখন যে লিখছে সাম ইম্পর্টেন্ট সাব স্পেস অফ আ ভেক্টর স্পেস, কেন ইম্পর্টেন্ট লিখছি, কারণ লিনিয়ার স্প্যান, লিনিয়ার স্প্যান জানতে যদি জানে যান ভালোভাবে, তাহলে আপনি বেসিস বুঝবেন, যদি বেসিস বুঝেন তাহলে আপনি ডাইমেনশন বুঝবেন। এই কারণে আর কিছু না, কিন্তু ভয় পাওয়া যাবে না, আমরা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, সব ক্লিয়ার করে দিচ্ছি, সব প্রমাণ করে দিচ্ছি। কখনো কখনো বলছি যে হ্যাঁ তো সব প্রমাণ করা সম্ভব না, যেমন এইটা, এটা আমরা খালি শুধু মেনে নিয়েছি যে লিনিয়ার সাম তার একটা সাবস্পেস হয়, আমি কিন্তু প্রমাণ করিনি, চাইলে প্রমাণ করে দিতে পারতাম। আর সাবস্পেস প্রমাণ করা তো সহজ, এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটাই। ওকে, তাহলে এই ধরনের সাবস্পেসকে ডাকা হয় একটা স্পেশাল নামে। তো জেনারেটর আমি একটু লিখে দিই যে জেনারেটর, জেনারেটর মানে আসলে ধরেন মনে করবেন এইভাবে যে আমরা আমাদের এলাকাতে জেনারেটর আছে, বিদ্যুৎ চলে গেলে সে আসলে কি করে, কারেন্ট উৎপন্ন করে। ঠিক তেমনি জেনারেটর হচ্ছে আসলে এখানে যেমন একটা সেটকে সে
তৈরি করছে। মনে করেন এখানে এই যে আলফাটাকে জেনারেটর করবো কেন, কারণ আসলে সে এই যে এই ধরনের সাবস্পেসকে তৈরি করতে সাহায্য করছে, কারণ আলফাটা ফিক্সড হয়ে যাচ্ছে। বলছে পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যাও, আলফা বলছে না আমি ঢাল হিসেবে থাকবো, এরকম একটা ব্যাপার, তাই কিনা? আচ্ছা, তাহলে এখানে বলছি যে জেনারেটর সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে, সাইক্লিক গ্রুপের সাইক্লিক গ্রুপ এর ক্ষেত্রে যেমন, ঠিক এই উদাহরণে আলফাও একটা জেনারেটরের ন্যায়, আলফা ও একটা জেনারেটরের ন্যায় এর ন্যায়। আচ্ছা, দিস সাবস্পেস, এটা দেখলাম কিন্তু এই যে এটা কিন্তু প্রমাণ করছি যে এটা একটা সাবস্পেস, এটা প্রমাণ করছি এতক্ষণ। এই কারণে এই যে সাবস্পেস, এটাকে বলা হয় দিস subspace. This subspace is said to be said to be একটা বিশেষ নামে জেনারেটেড or কখনো কখনো এভাবে বলা হয় যে এই সাবস্পেসটা জেনারেট হয়েছে অথবা স্প্যান্ড করা হয়েছে। স্প্যান বানানটা বল লিখছি, SPANNED, স্প্যান্ড বাই কাকে দ্বারা? বলছে আলফাকে দ্বারা। তো এটা পারবো না। আচ্ছা, কেন? এখানে দেখতে পাইলাম যে এই যে একটা সাবস্পেস, এই আলফাটা ফিক্স থাইকা বলছে, আমরা একটা গল্পের মতো মনে করি যে আলফা ফিক্স থাইকা সবসময় বলছে আচ্ছা ঠিক আছে আমি আসি ডাব্লিউ, তুমি খালি গঠন করতে থাকো, তোমার সি কে চেঞ্জ করে ফেলো, কিন্তু আমি তোমার পক্ষে আছি। তাহলে কি বলছি? এই ধরনের সাবস্পেসকে ডাকা হয় একটা স্পেশাল নামে। কি নামে? এই যে এটা, দিস সাবস্পেস ইজ সেড টু বি জেনারেটেড অর স্প্যান্ড বাই আলফা। কি করেছি? এই সাবস্পেসটাকে স্প্যান্ড করে, কে স্প্যান্ড করে? আলফা। and it is denoted by it is denoted by L of alpha। এভাবে এটাকে ডিনোট করা হয়। সুন্দর কথা জিনিস। দেখেন, কখনো যদি লিখি L of alpha, তার মানে বুঝতে হবে কি? বুঝতে হবে এটাকে আমরা এরকম লিখতে পারি, চাইলে এরকম আমরা লিখতে পারতাম। কিরকম? যে কখনো কখনো এটাকে আমরা পরবর্তীতে দেখাবো, এটা পরে, আগে এতটুকু মনে রাখি যে এটাকে আমরা কি লিখবো? L of alpha। ঠিক আছে? আচ্ছা, দেখি তো বুঝতে পারছে কিনা। আলফা দ্বারা স্প্যান্ড হয়েছে, এই কারণে আমরা লিখছি L of alpha, আর কিছু না। ওকে, এটা গেল। আচ্ছা, এটা গেল। আমরা এখন অন্য একটা শিখবো। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, ওটা একটু শিখতে চাই। এটা মনে রাখবেন, আমরা এটা সাম ইম্পর্টেন্টের 1 নাম্বার শিখে ফেললাম, এবার আমরা 2 নাম্বার শিখতে চাই। 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার যেটা শিখতে চাই এটা আমরা একটু শিখতে চাই। 2 নাম্বার একদম সহজ, আমি লিখে দিচ্ছি যে একই জিনিস, লেট ভি ভেক্টর স্পেস, ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড, কোন ফিল্ড? বলে দিচ্ছে এফ, এন্ড আলফা এবং বিটা, এবার 2টা এলিমেন্ট নিচ্ছি। আগেরবার কিন্তু একটা এলিমেন্ট ছিল, দেখি আলফা একটা পার্টিকুলার ভেক্টর নিয়েছিলাম। এলিমেন্ট বলতে আসলে এখন ভেক্টর স্পেস থেকে জানবো সেটা তো আসলে ভেক্টর, তাহলে এখানে এবার 2টা নিচ্ছি। দেন দ্য সেট, এরকম একটা সেট ডাব্লিউ, তার আকার কিরকম? এরকম সি আলফা ডি বিটা, যেখানে সি আর ডি চেঞ্জ হতে পারে বাট আলফা বিটা ফিক্স থাকবে, ঢাল হিসেবে থাকবে। এটাও বলছে এটাও একটা ফর্ম করবে এ সাবস্পেস, একটা সাবস্পেসকে সে ফর্ম করবে অফ ভি। এই ধরনের সাবস্পেসকে একটা স্পেশাল নামে ডাকা হয়। ঠিক আছে? তাহলে এটা কি লিখবো? এই ক্ষেত্রে আমরা কি বলবো? যে দিস সাবস্পেস
দিস সাবস্পেস, এই ধরনের সাবস্পেসটা ইজ said to be generated or spanned, কি দ্বারা স্প্যান করা হয়েছে বা কি দ্বারা তৈরি হয়েছে, বলছে বাই, এর আগের বার ছিল আলফা, এবার কিন্তু দেখেন এই যে এখানে ফিক্সড আকারে কি আছে, আলফা আর বিটা, তার মানে আলফা এবং বিটা আকারে তারা স্প্যান্ড বাই আলফা এন্ড বিটা লিখে দিই কমা না দিয়ে, এন্ড বিটা। ওকে, এন্ড ইট ইজ ডিনোটেড বাই, কি হবে আমরা কিন্তু এখন বুঝতে পারছি, ইট ইজ ডিনোটেড বাই এল অফ, এরকম আলফা বিটা দ্বারা সে কি হয়েছে, জেনারেট হয়েছে। কখনো কখনো এটাকে আমরা এরকমও লিখি যে এল অফ এস, মনে রাখতে হবে যেখানে বলে দেয় হয় আর এস সমান কি, বলে দিচ্ছে এস সমান হচ্ছে, এস হচ্ছে এরকম একটা আলফা বিটা এর সেট। ওকে, সুন্দর করে একদম শেষ হয়ে গেল। আচ্ছা, এটা গেল, এটা তাহলে কি বলবো, বুঝতে পারছেন কেন এল লিখছে, লিনিয়ার স্প্যান এই নাম থেকে আসছে, এল থেকে লিনিয়ার স্প্যান হয়েছে কি দ্বারা, আলফা দ্বারা স্প্যান হয়েছে, এই কারণে এল অফ আলফা লিখি। এই যেখানে দেখেন এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এল অফ আলফা কেন বুঝাইছে, লিনিয়ার স্প্যান বুঝাইছে, কারণ কি স্প্যান করা হয়েছে ওই যে সাবস্পেসটাকে কি দ্বারা, আলফা দ্বারা, এই কারণে লিখছে এল অফ আলফা। এখানে এই যে সেটটা স্প্যান করা হয়েছে বা জেনারেট করা হয়েছে কি দ্বারা, আলফা বিটা দ্বারা, সেটাকে লিখছি এই যে এল অফ আলফা বিটা। সহজ কথা। এরকম করে আমরা যে এখন দুইটা ভেক্টর লিখছি, আমরা যদি এরকম এন খানা ভেক্টর নিতাম, আমি একটু লিখে ফেলি। 3 নাম্বার let v be a vector space, এগুলা সব প্রমাণ করতে হয় আসলে, তারপর আমরা এমন ভাবে আনছি যাতে করে আপনি বুঝতে পারেন, আমরা এরকম গল্প বলছি বা এরকম কিছু লিখে দিচ্ছি যেটা তারা আপনি বুঝতে পারেন, বাট এইগুলা যখন আমাদের দেশে পড়াতে যায় মনে হয় যে কি পড়াচ্ছে, কোন দেশ থেকে নিয়ে আসছে, একদম কঠিন ব্যাপার, এরকম ভাবে পড়ানো হয়, বাট এগুলো কিন্তু সহজ। তো ভেক্টর স্পেস ওভার field f and alpha 1 alpha 2 ডট ডট ডট, এরকম করে ধরেন আলফা এন পর্যন্ত আমি এই যে এখানে দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। 3 নাম্বার, এখানে আমরা একটা ভেক্টর নিয়েছিলাম, দেখি তো 1 নাম্বার যেটা একটা ভেক্টর নিয়েছিলাম, এরপরে নিয়েছিলাম দুইটা ভেক্টর নিয়েছিলাম, এবার আমরা চাচ্ছি আসলে এন সংখ্যক ভেক্টর নিতে ভি থেকে, ঠিক আছে। ওকে, এবং সেটটাকে আমরা এমন ভাবে ডিফাইন করতে চাই, দা সেট দেন দা সেটটা কিরকম, ডাব্লিউ এরকম, যেখানে এরকম আকারে থাকবে কি C1 আলফা 1 C2 আলফা 2 C3 আলফা 3, এরকম করে ডট ডট চলতে থাকবে, কতক্ষণ যাবে Cn আলফা n। বাট এখানে একটু বলে রাখি, যেখানে শুধুমাত্র এই যে সি এগুলো আসলে ফিল্ড থেকে মানে চেঞ্জ হবে, আর আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলো ফিক্স থাকবে, ডট ডট করে আলফা n পর্যন্ত এটা ফিক্স থাকবে, এবং আই এর মানটা কি বলে দেই, আই হচ্ছে 1 থেকে শুরু করবে, এরকম করে চলতে থাকবে n পর্যন্ত। ওকে, এইটাও একটা সাবস্পেস ফর্ম করবে, সাবস্পেস এটা একটা সাবস্পেস ফর্ম করবে অফ ভি। এখন এটাকে আবার সুন্দর করে লিখবো, সুন্দর করে লিখি যে দিস সাবস্পেস, সুন্দর করে লিখছি, is said to be generated or span করা হয়েছে বাই কি দ্বারা, এবার কিন্তু দেখেন আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n দ্বারা জেনারেট করা হয়েছে, and it is denoted by, এটা কিভাবে ডিনোট করা হবে, বলছে এটা ডিনোট করা হবে এল অফ কি দ্বারা, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n দ্বারা। চাইলে এটাকে সংক্ষেপে লেখা যেতে পারে এল অফ এস, যেখানে এসটা কি, এসটা হচ্ছে এরকম একটা আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n। দেখি তো বুঝতে পারছে কিনা, তাহলে এই যে সাবস্পেস কাউকে দ্বারা স্প্যান হতে পারে, তাহলে সেটাকে আমরা কিভাবে ডিনোট করব, এভাবে, ঠিক আছে কিনা, নাকি বুঝি নাই। ইনশাআল্লাহ আমরা এগুলা মনে করি যে আমরা এটা পারবো আল্লাহর রহমতে, এবং এটা নিয়ে আমরা একটু স্টাডি করব, এটা আমরা পারবো। এখানে আরো অনেক কিছু আছে সাবস্পেসের উপরে, বাট এই পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে মোটামুটি
একটা সুন্দর ব্যাপার আসবে। আমি বলবো না যে আমরা সব পারবো, এরকম বলবো না, কারণ এখানে অনেক কিছু করাই নাই। অনেক কিছু চেষ্টা করেছি বাদ দেওয়ার জন্য, আবার অনেক কিছু আনছি, কারণ হচ্ছে আপনারা ফিল করতে পারবেন কিছুটা যে আমাদের যে পড়াশোনার ব্যাপারটা সেটার মধ্যে আমাদের কিছু ঘাটতি আছে, সেটা আমি সহ সবার। তো এই কারণে আসলে সব আনলেও আপনি মানসিকভাবে যেন হতাশগ্রস্ত না হন। আমরা চেষ্টা করেছি সবকিছু যেন এমসিকিউতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। চাইলে এখানে আমরা আরো কিছু থিওরাম অ্যাড করে দিতে পারতাম, তো সেটা আমরা করিনি। এখানে কিছু থিওরাম আছে যে আমরা পরবর্তীতে পড়বো, সেটা আমরা একদম শেষের দিকে দেখাবো, যে কিছু কিছু থিওরাম আমরা লিখে রাখবো যাতে করে যদি চলে আসে এমসিকিউতে, এই কারণে। ঠিক আছে, এটা গেছে আমাদের কিছু ইম্পর্টেন্ট সাব স্পেস। আমাদের এখন হচ্ছে ভেক্টর স্পেস এবং সাব স্পেস আল্লাহর রহমতে শেষ। তো আমরা কিছু কিছু এমসিকিউ এখন আবার একটু করায়, তারপর হচ্ছে আমাদের পরবর্তী দিন লিনিয়ার কম্বিনেশনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো এখন আমরা কিছু কিছু এমসিকিউ সলভ করতে চাই। তো আমরা আমাদের বই থেকে কয়েকটা এমসিকিউ সলভ করব। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আসলে বইটা এমসিকিউ গুলা দিচ্ছি না, এর কারণ বইয়ের মধ্যে আরো বেশি কঠিনটা আছে। তো এটা দেখলে আপনার আরো খারাপ লাগতে পারে, মানে এরকম যদি আসে, কিন্তু ওগুলো আসবে না আমার মনে হচ্ছে, কারণ এগুলা কেউ পারবে না বাংলাদেশে বিশেষ, মানে যারা আবার এরকম হচ্ছে, ধরেন কেউ একজন ম্যাথমেটিক্সে ভালো পারছে, বাট সে আবার সাধারণ জ্ঞান এমসিকিউ ও গণিত এগুলো পারছে না। তো এরকম করে সবাইকে আল্লাহ সবকিছু দেয় না, এটাও মনে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আসলে আমাদের একটু ডিটেলস পড়তে গিয়ে আমরা যা আপনারা দেখবেন, আরো খোঁজ খবর নিবেন যে আমরা আসলে একটু এখানে কথা বলতে চাই এমসিকিউ করা শুরু করার আগে, সেটা হচ্ছে আমরা একটু বেসিক করার চেষ্টা করি। আমি বলছি না যে আমরা খুব ভালো নিচ্ছি ক্লাস, এটা কখনোই বলছি না, কারণ আমি একটু একটু পারি। তো আরো জায়গায় ক্লাস হচ্ছে, দেখবেন যে আমরা একটু বেশি বেসিক করার চেষ্টা করি বা টাচ করার চেষ্টা করি সব জায়গাতে। যে কারণে আমাদের ক্লাস লেন্থ গুলো বড়, এবং আমি কিন্তু অনেক পরিশ্রম করছি। আপনি যদি হিসাব করেন যে আসলে 3 তারিখ থেকে আমরা আসলে আপনার 3 তারিখে শুরু করছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো 3 তারিখ থেকে আবার কয়েকদিন জ্বর গেছে, 5-6 দিন আমার। তো জ্বরের পরে কিন্তু মানুষ সুস্থ হয়ে ওঠে না। সব মিলিয়ে ধরেন আমি সুযোগ পাইছি কতদিন, 3 তারিখ থেকে 5 দিন বাদ দিলে ধরেন আমার 1 মাসও হয়নি, কিন্তু আমাদের ভিডিও সংখ্যা কিন্তু 30+ হয়ে গেছে। তাই একদিন আবার একটা ভিডিও করতে গেলে তা নিয়ে আবার পড়াশোনা করা লাগে। শুধুমাত্র তো এটা তো আমার মুখস্থ না, কোনো কিছু মুখস্থ না, আমি আস্তে 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 শিখে তারপর পড়াতে থাকি, মুখস্থ না কোনো কিছু। তো যেটা বলতে চাচ্ছি যে এই কারণে আমাদের একটু একটু সময় লাগছে, কিন্তু আমরা 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদের একটা প্ল্যান আছে। যদিও না পারি, 5-6 দিন বা বাড়তি লাগতে পারে, বা 10 দিন বা লাগবে। পরীক্ষাটা হবে অক্টোবরের শেষের দিকে আমি যতটুকু শুনেছি। তো আপনারা যারা সুন্দর করতে চান তারা আগে থেকে রিভাইজ করে রাখবেন, যে যেটুকু পড়া হয়ে গেছে সেটুকু যেন আমার বারবার করতে না হয়। রিভাইজ করেন, সমস্যা কি এখন থেকে। আর দ্বিতীয় হচ্ছে আমরা হচ্ছে আসলে আমাদের গুগল ক্লাসরুমে আমরা যেটা দিয়ে ফার্স্ট পার্টটা শেষ করবো সেটাতে আসলে আর জায়গা নেই। এই কারণে আমরা অনেক পিডিএফ দেখবেন যে আমরা ইউটিউবের সাথে লিঙ্ক করে দিচ্ছি অন্য একটা ব্যাপারে। তো আমরা দ্বিতীয় পার্টের জন্য আসলে হচ্ছে আমরা আবার নতুন করে একটা ইমেল খুলছি, সেখানে আমরা যারা যারা ইতিমধ্যে পেমেন্ট করে ফেলছে তাদেরকে আমরা অ্যাড করে দিব, এবং আমরা কিছু ক্লাস আমরা বলছিলাম 15 তারিখ থেকে, বাট আমরা 15 তারিখের আগেই কিছু ক্লাস ওখানে আপলোড করব ওইটাতে। তো ওইটাতে যারা যারা পেমেন্ট করবেন তারা তারা হচ্ছে ওখানে অবশ্যই আবার ওখানে অ্যাক্সেস পাবেন। তো আমরা বলতে চাই যে একটু তাড়াতাড়ি আপনারা হচ্ছে সবসময় একটু তাড়াতাড়ি করে ফেলেন, আমরা ওখানেও কিছু ভিডিও দিয়ে ফেলবো 15 তারিখের আগেই ওডি পার্টির। তো এই কারণে এটা একটু বলতে চাইছিলাম। তো আমরা একটু এমসিকিউ শুরু করি। তো এমসিকিউ আমরা একটু শুরু করতে চাই। আমরা এমসিকিউ করব কার কার উপরে? এমসিকিউ হচ্ছে ভেক্টর স্পেস এবং সাব স্পেসের উপরে। তো আমরা সাধারণভাবে এটুকু করে ফেলছি। আচ্ছা, তো আমরা এমসিকিউটা করতে চাই। তো আমরা আমরা একটা এমসিকিউ, প্রথম এমসিকিউ যেটা আসতে পারে, যে এমসিকিউ এমসিকিউ নাম্বার 1, সেটা এরকম একটা এমসিকিউ আছে, দেখবেন আপনি, আমি আপনাকে পড়াইছি যে r টু দি পাওয়ার n is a vector space over, এটা বলে দিল যে ওভার ফিল্ডটা কে আসলে, বললো আর, বললো সি, বললো এ এন্ড ভি, বললো কোনোটি না। আচ্ছা, আমরা কিন্তু জানি যে r টু দি পাওয়ার n is a vector space over r। ওকে, এটা দিল। 2 নাম্বার এমসিকিউ যেটা দিতে পারে, এমসিকিউ 2, সেটা বললো সি মানে কমপ্লেক্স
number is a vector space over বলে দিল যে a নাম্বার, আর b নাম্বারে বললো যে c, d নাম্বারে বললো যে a and b, d নাম্বারে বললো আসলে কোনোটি না। তো আমরা কিন্তু জানি কমপ্লেক্স নাম্বার ইজ a vector space over both r and c, এগুলো আমি কিন্তু আমরা জানি। তো এগুলো মুখস্থ করে ফেলতে হবে ডিরেক্ট, আমরা কিন্তু ফার্স্ট ভিডিওতে এটা করেছি। ওকে, তো এটা পড়ে গেছে। এরপর আপনাকে বলতে হবে যে 3 the set of natural number which statement is true for set of natural number, এটা দিতে পারে। তো এক নাম্বার কি, বা ফলস দেই, সেটা বেশি কার্যকারী হবে, তাড়াতাড়ি হবে। আচ্ছা, সিস্টেম ইজ ফলস ফর সেট অফ ন্যাচারাল নাম্বার, এরকম দিতে পারে। অপশন কি, ন্যাচারাল নাম্বার ইজ ফিল্ড, এটা বললো। তারপর বলে দিল ন্যাচারাল নাম্বার ইজ ক্লোজড under addition, তারপর বলে দিল natural number is closed under multiplication, আর ডি নাম্বার দিয়ে দিল যে আসলে কোনোটি না, এরকম বলে দিল। দেখেন আমরা কিন্তু এটা প্রথম ক্লাসে পড়াইছি, আমি দাগাই ফেললে আমি ব্যাখ্যা করবো। যদিও ন্যাচারাল নাম্বার ইজ আ ফিল্ড, এটা ন্যাচারাল নাম্বার ফিল্ড না, কেননা কারণ আমরা জানি যে ফিল্ড হতে গেলে 11খানা প্রপার্টি মেনে চলা লাগে। তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে যোগের ক্ষেত্রে যে আইডেন্টিটি এলিমেন্ট থাকা লাগবে। যোগের আইডেন্টিটি এলিমেন্টকে ন্যাচারাল নাম্বারে আমরা জানি যোগের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নাই, এই কারণে এটা আসলে ফিল্ড না। 11খানা প্রপার্টির একটা প্রপার্টিটা মানে না, এরকম কিন্তু আমরা পড়াইছিলাম, দেখি তো মনে আছে কিনা সবার। তার মানে এটা ফিল্ড না। ওকে, এরকম পড়াইতে হবে, এরকম বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ নাম্বার 4, আমরা একটা এরকম এমসিকিউ পড়ছিলাম। কিরকম এমসিকিউ সবার কাছে দেখি একটু মনে আছে কিনা। হুইচ, ওকে, এরকম পড়ছিলাম যে হুইচ of the following is not a vector space over R, মানে কোনটা ভেক্টর স্পেস না, ফিল্ডটা হচ্ছে এখানে আর। আমরা এগুলা লিখে দিছিলাম, তারপর আবার লিখে দিচ্ছি the set of all n by n diagonal matrix, এগুলা লিখে নেবেন। আজকে না পারলে এখানে এখনই মুখস্থ করে ফেলবেন। সেটা হচ্ছে the set of all n by n, অর্থাৎ মানে একটা স্কয়ার ম্যাট্রিক্স, অবশ্যই স্কয়ার, সেটা অবশ্যই ডায়াগোনাল বলছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। যত এরকম স্কয়ার ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে তারা অবশ্যই ভেক্টর স্পেস হয় আর এর উপরে, এটা লিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই বি নাম্বার অপশন দিছে the set of all polynomial with degree exactly 3, সি নাম্বার বলে দিল এ অ্যান্ড বি, ডি নাম্বার বলে দিল যে আসলে কোনোটি না। ওকে, তাহলে আমরা কিন্তু এইমাত্র বললাম যে এটা নোট দিয়ে লিখে দিবেন। এটা মনে হয় না আমি লিখে দিয়েছি কিনা, আমার খেয়াল নেই। এই যে এটা নোট দিয়ে লিখে দিবেন, দ্য সেট অফ অল n by n diagonal matrix is a vector space over R, এটা লিখে দিবেন। ওকে, তাহলে এটা তো হবে না।
আমাকে বলছে ইজ নট আ ভেক্টর স্পেস, আর এর উপরে কে ভেক্টর স্পেস না। দেখবেন আমি এটা পড়াইছিলাম, এটা হবে ভেক্টর স্পেস না, আমার মনে আছে এটা পড়াইছি। কি বলছে, দ্য সেট অফ অল পলিনোমিয়ালস উইথ ডিগ্রি এক্স্যাক্টলি 3। আমি বলছিলাম এক্স্যাক্টলি 3 না বলে যদি বলতো লেস দ্যান অর ইকুয়াল টু 3 তাহলে ভেক্টর স্পেস হইতো। দেখি তো মনে আছে কিনা, এই যে এরকম ভাবে পড়াইছিলাম PNR। এটা দ্বারা যদি বুঝায় সেট অফ all polynomials of degree n, of degree কি n, তাহলে এটা কি হবে না, ভেক্টর স্পেস হবে না। যদি এটা না বলে এটা দ্বারা আসলে বুঝাইতো এরকম, the set of all polynomial of degree less than or equal to n, তাহলে হচ্ছে আমাদের এটা একটা কি হইতো, পলিনোমিয়াল, এটা একটা ভেক্টর স্পেস হইতো। কেন এটা আমরা একটু বুঝতেছি, এটা কেন এরকম হয় এখন, যেহেতু এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, এই কারণে আমরা এটা দিয়ে আমরা দেখতেছি। ঠিক আছে, তা আমরা এটা দেখতে চাই, কিভাবে দেখতে চাই, এটা কেন হলো না। ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করেন এরকম পাচ্ছি আমরা একটা, আমরা যেহেতু দেখেন এখানে বলছে পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালকে সাধারণত আমরা এ বি দ্বারা ডিনোট করি না, সেখানে কিভাবে ডিনোট করি, এফ অফ এক্স, জি অফ এক্স এরকম, তাই না। তাহলে একটা ফাংশন দিলাম পলিনোমিয়াল, সেটা হচ্ছে এরকম, ধরেন এখানে বলছে কিন্তু ডিগ্রি এক্স্যাক্টলি 3। সাপোজ দুইটা নিলাম, শুনেন কথাটা, একটা নিলাম 3x³ হচ্ছে 5x² প্লাস 6x প্লাস 6। ওকে, আরেকটা পলিনোমিয়াল নিলাম g অফ x, তাকে আমি কি করে নিলাম, একটু কায়দা করে নিলাম, এরকম 3x³ এখানে পেলাম 5x² প্লাস 6x প্লাস 6। এবার বলেন ভেক্টর স্পেস হতে গেলে কি হবে, যে পলিনোমিয়াল, এই দেখেন আগে শুনেন কিন্তু আমি বলছি কাকে ভেক্টর স্পেস বলছি, যে সে আসলে এই যে আমরা বলছি আগে শুনতে হবে। এবার আমরা প্রমাণ করতে চাচ্ছি যে পলিনোমিয়ালস উইথ ডিগ্রি এক্স্যাক্টলি 3 এরকম যারা আছে, তাহলে কি এই যে পলিনোমিয়াল ডিগ্রি এক্স্যাক্টলি 3 এর জায়গায় 3 দিলাম ওভার আর, এই কারণে কিন্তু আমি দেখেন এভাবে পড়েছিলাম PNR, শর্টকাটে বলছিলাম ইন জেনারেল ভাবে। তাহলে দেখেন এই যে এটা থেকে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 আমি দুইটা, ওই যে বলা হয় যে যদি আমি বলতাম যে সেট অফ ন্যাচারাল নাম্বার, দেখেন শুনুন কথাটা, সেট অফ ন্যাচারাল নাম্বার কি ক্লোজার ল মানে কিনা। আচ্ছা এই যে এখানে আরেকটা ব্যাপার আছে, এমসিকিউ 3 নম্বরে যাই, এই যে বলছিলাম ক্লোজ আন্ডার এডিশন, সেটা একটু বলি। এটা কেন, এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। কেন সত্য হয়েছে, বি নাম্বার সত্য কেন, কারণ আমরা একটু বর্ণনা করি, তারপর আমাকে ওখানে যাচ্ছি। আমি এটা বলবো কারণ এটা তাহলে বুঝতে পারবেন। ক্লোজ আন্ডার এডিশন এটা দ্বারা আসলে বোঝা হচ্ছে ক্লোজার ল, ক্লোজার ল পড়াইছি না, এডিশনের ক্ষেত্রে ক্লোজার ল পড়াইছি না, সেটা কি বলা হয় সংক্ষেপে ক্লোজড আন্ডার এডিশন। তাহলে দেখেন আমি যদি ন্যাচারাল নাম্বার থেকে দুটো এলিমেন্ট নিই, একটা নিলাম কার থেকে, ন্যাচারাল নাম্বার থেকে, এখানে স্পষ্ট মনে রাখতে হবে, আমি একটা নিলাম হচ্ছে 1 আর একটা নিলাম মনে করেন 2, ন্যাচারাল নাম্বার থেকে তাদের যোগ করেন, সেটাও 3 ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে, তার মানে এটা ক্লোজ আন্ডার এডিশন। সত্য কথা, ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন হবে কি দেখি, ন্যাচারাল নাম্বার থেকে দুইটা এলিমেন্ট নিলাম, তাদেরকে আমি গুণ করলাম, তাহলে 2, যেটাও ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে, তার মানে ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক তেমনি এই কথাটা দেখেন যে ভেক্টর স্পেস হতে গেলে আগে এই যে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 P3 আমি এখন সংক্ষেপে নাম দিলাম, আরটা দিলাম না, এটা হচ্ছে কি, এটা দ্বারা কি বোঝাবে, পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 এটা সমানই আমার v। তাহলে আমরা যদি কোনো কিছুকে ভেক্টর স্পেস বানাতে চাই, তাহলে তার থেকে আমাদের 1 নাম্বার যোগের ক্ষেত্রে ক্লোজার ল আছে না, যোগের ক্ষেত্রে ক্লোজার ল হচ্ছে এর থেকে দুইটা পলিনোমিয়াল নিতে হবে। এই ক্ষেত্রে বলি দুইটা এলিমেন্ট নিতে হবে, কেন, কারণ হচ্ছে এবার ন্যাচারাল নাম্বার, এই কারণে দুটো এলিমেন্ট বলি, আর এখানে দেখেন পলিনোমিয়াল, তার মানে দুইটা পলিনোমিয়াল নিতে হবে, এই কারণে আমি দুইটা পলিনোমিয়াল নিচ্ছি, একটা নিচ্ছি f of x আর একটা নিচ্ছি g of x। f of x টা কিরকম, g of x টা কিরকম, দুইটাই হচ্ছে থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। দেখেন তো বুঝতে পারছেন কিনা। ওকে, বাট এখন যদি এদেরকে ওই যে ক্লোজার ল দেখি, যোগের সাপেক্ষে দেখি তো ক্লোজার ল কি বলছে, f of x প্লাস g of x তাদের করলে কত আসে, এটা কাটা থাকে 10x², 6 মা 12x প্লাস 12। এবার দেখেন এই যে যোগ করলাম, যেটার ডিগ্রি কত, যেটার ডিগ্রি হচ্ছে আসলে 2, যেটা ডাজ নট বিলং টু P3, এটা দ্বারা কি বুঝাবে, P3 দ্বারা এরকম পলিনোমিয়াল যাদের ডিগ্রি আসলে 3। তাহলে আমরা কি করেছি, এইটা থেকে এরকম পলিনোমিয়াল নিছি যাদের ডিগ্রি 3, কিন্তু তাদেরকে যোগ করে দেখছি,
কারণ এটাকে বলা হয় অ্যাডিশনের ক্ষেত্রে ক্লোজার ল। যোগ করে দেখছি যে তাদের ডিগ্রি হয়ে গেছে 2, তাহলে তো হলো না, এটা কি হবে না, ভেক্টর স্পেস হবে না, কারণ ক্লোজার লই তো মানলো না। নাকি বুঝেন নাই? এই কারণে আমি একটা শর্টকাট ফর্মুলা বলছিলাম ওই সময়, বা 1 নম্বর ভিডিওতে অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন, এখানে বুঝবেন। সেটা হচ্ছে আমি বলছিলাম যদি কখনো এরকম দেখেন যে পলিনোমিয়াল এটা দ্বারা বুঝাবে ডিগ্রি, ওকে, আর এখানে বুঝাবে এটা আর দ্বারা বুঝাবো ফিল্ড, এটা দ্বারা বুঝাবো ফিল্ড, যদি কখনো এটা বুঝায়, এটা দ্বারা যদি এটা বুঝায় যে পলিনোমিয়াল অফ ডিগ্রি exactly n, then it is not vector space। কিন্তু এটা দ্বারা যদি বলে দিত কি পলিনোমিয়াল, এটা না বলে যদি এটা বলতো যে আসলে এটা দ্বারা, আমি বলতাম যে এটা দ্বারা এরকম বুঝাইতো যে পলিনোমিয়াল অফ ডিগ্রি এক্স্যাক্টলি n, সরি এক্স্যাক্টলি না, ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু n, এটা যদি বুঝাইতো তাহলে ইট ইজ আ ভেক্টর স্পেস। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে কোন পলিনোমিয়াল ডিগ্রিটা যদি বলে এক্স্যাক্টলি অত, তাহলে ওইটা ভেক্টর স্পেস হবে না। সংক্ষেপ কথা বুঝলাম, এইগুলো তো প্রমাণ করা যায়, আমি কিন্তু প্রমাণ করার সুযোগ পাইনি। এটা কিন্তু আপনারা আগে ফিল করতে হবে যে আমাদের সবকিছু করতে পারেনি, কারণ হচ্ছে এগুলোর প্রমাণ আছে, 11খানা প্রপার্টি প্রমাণ করতে হবে। তো সহজ কথা হচ্ছে যদি এক্স্যাক্টলি হয়, এই যে এক্স্যাক্টলি নিছি, তখন যোগ করে দেখছি তাদের থেকে কিন্তু কমে যায়। কিন্তু আমি যদি বলি যে এই যে পি এন আর দ্বারা আসলে না, এক্স্যাক্টলি ওইটা বুঝায় না, তখন কিন্তু লেস দ্যানও বুঝায়, তখন কিন্তু এটা ভেক্টর স্পেস হবে, কারণ এটা তখন P3 এর মধ্যে বুঝাবে। আমি এখন আরেকটা এমসিকিউ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন এই একই এমসিকিউ আমি বলে দিলাম এরকম, একই এমসিকিউ কালো কালি নিয়ে আসি। এমসিকিউ নাম্বার হচ্ছে আপনার 5। আচ্ছা, আমি এটাকে তুলে নিয়ে আসি। ওকে, এমসিকিউ এটা হচ্ছে 5। ওকে, এমসিকিউ নাম্বার 5 বলছে, এখানে মনে করেন একই জিনিস দেওয়া, বলছে দ্য সেট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর স্পেস ওভার আর। কোনটা ভেক্টর স্পেস না? আচ্ছা, এখানে যদি শুধুমাত্র বলে দিত এরকম ঘটনা, এক্স্যাক্টলি না বলে বলে দিত ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু 3, তখন কিন্তু এটাও ভেক্টর স্পেস, এটাও ভেক্টর স্পেস। তার মানে বলছে কোনটা ভেক্টর স্পেস না, তার মানে আমরা এখানে কোনোটাই পাইতাম না, তখন অপশন হইতো ডি। দেখছেন, খালি ঘুরাই দিছি একটুখানি, লেস দেন অর ইকুয়াল টু, কারণ আমরা এইমাত্র দেখছি যে কোনো পলিনোমিয়াল তার ডিগ্রি যদি লেস দেন অর ইকুয়ালস টু n হয়, এখানে n এর মান 3, তখন সেটা ভেক্টর স্পেস হবে। কেন হবে এবার দেখেন, এবার কেন হবে, এই যে আমি দুইটা পলিনোমিয়াল দিছি, যদি বলতো 3 ডিগ্রি ওয়ালার থেকে দুইটা পলিনোমিয়াল নিলাম, এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, তাদেরকে যোগ করছি, করেছে 2 ডিগ্রি হয়েছে, এখন তো এখানে বলছেই আসলে পলিনোমিয়াল উইথ ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস টু 3, তার মানে লেস দেন অর ইকুয়ালস টু 3 হলে সেটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে, তাহলে এখানে আসবে এটা বিলং করে, কারণ এই যে 2 আছে লেস দেন, আর বিলং করে, তার মানে ক্লোজার প্রপার্টি মেনে চললো, সুতরাং এটা একটা ভেক্টর স্পেস হয়ে যাবে। তখন কিন্তু সবাই ভেক্টর স্পেস, এও ভেক্টর স্পেস, বিও ভেক্টর স্পেস, তাহলে অপশন হবে ডি। দেখে তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এই যে এই কারণে এই বেসিক সহ পড়তে হবে, এটার প্রমাণ থাকে, এগুলোর প্রমাণ করি আমরা যখন আমরা একদম ডিটেলস পড়াই। তো এটার জন্য ডিটেলস পড়াতে গেলে অবশ্যই আপনাকে 30টা 40টা ভিডিও করতে হবে। সেটা গেল এমসিকিউ নাম্বার 5। ওকে, এমসিকিউ নাম্বার 5 গেল। এরপরে আমরা আরেক কিছু করাই। এমসিকিউ নাম্বার হচ্ছে 6, বুঝছে এরকম
which a subset of r to the power 3 is not a subspace. r to the power 3 এর একটা সাবসেট আমাকে দেখাইতে বলছে যেটা কি না is not a subspace, যেটা সাবস্পেস না, এরকম আমাকে একটা কিছু দেখাইতে বলছে। আমি একটু যাই এ নাম্বার অপশন, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিলাম x y z such that এখানে x plus y plus z equals to 0, b নাম্বার x y z such that x equals to y square, c নাম্বার এখানে x y z ওকে এখানে এখানে একটু একটু করে লিখতে তো ভুল করছি, এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, এখানে such that, এখানেও such that, এখানেও such that, যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে x y আর z হচ্ছে সমান, ডি নাম্বার নান বলে দিলাম। দেখি কোনটা সাবস্পেস না, r3 এর উপরে। কেন r3? আচ্ছা r3 বলছে এই কারণে, এখানে দেখেন এই যে xyz 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 মানে এরকম ট্রিপল অর্ডার আছে। ওকে আচ্ছা, আমরা এগুলো কিন্তু করাইছি, তারপর আমরা বলে দিচ্ছি সাবস্পেস হতে গেলে প্রথমে দেখতে হবে যে 0 0 ভেক্টর আছে কিনা প্রত্যেকটার মধ্যে। এই দুইটা এই যে এ বি সি তিনটার মধ্যে দেখেন 0 0 ভেক্টর আছে, দেখি তো বুঝতে পারছি কিনা। এরকম ট্রিপল অর্ডার পেয়ার নিলাম সব, এর ক্ষেত্রে আমরা দেখতে চাই, এর ক্ষেত্রে দেখতে চাই এদেরকে যোগ করলে বলছেন না এই যে এটা, আচ্ছা মনে মনে আগে ভাবেন আমরা এগুলোকে ডাব্লিউ দিয়ে করছিলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু এরকম, ডাব্লিউ ইকুয়ালস টু এরকম, ডাব্লিউ ইকুয়ালস টু এরকম, ডাব্লিউ একটা সেট, সেটা কিরকম এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকবে এবং এই তিনটাকে যোগ করলে 0 পাইতে হবে। দেখি তো পড়াইছে কিনা। তাহলে এগুলো কিন্তু ডাব্লিউ ডাব্লিউ মনে মনে ভাবতে হবে, কিন্তু এখানে দিয়ে দেয় নাই ডাব্লিউ, তাহলে আপনাকে বুঝতে হবে যে এগুলো আসলে ডাব্লিউ মনে করে আমরা ডাব্লিউ আকারে করাইছিলাম। তাহলে এটাকে আমরা দেখছিলাম এটা একটা সাবস্পেস, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে কোনটা সাবস্পেস না। আমি আগে একটু দেখাই কোনটা সাবস্পেস না। আমি যতটুকু খেয়াল করি যে এটা মনে হয় সাবস্পেস না। কেন সাবস্পেস না আমি একটু দেখাচ্ছি কেন না। ওকে, এক নাম্বার কথা হচ্ছে তো এটাকে মনে মনে আমরা যে ডাব্লিউ ধরে করছি এটা ডাব্লিউ। আচ্ছা এই 0 0 ডাব্লিউর মধ্যে থাকবে, কেন থাকবে? কারণ দেখেন বলছে ডাব্লিউর মধ্যে এরকম ট্রিপল অর্ডারের জিনিস থাকবে যাদের x সমান কি আসবে, y কি স্কয়ার করলে x পাওয়া যাবে। দেখি তো এখানের y হচ্ছে এটা, 0 কি স্কয়ার করলে x পাওয়া যাচ্ছে, 0 পাওয়া যাচ্ছে, সুতরাং থাকবে। আচ্ছা এরপর 2 নাম্বার কন্ডিশন হচ্ছে দুইটা ভেক্টর নিতে হবে ডাব্লিউ থেকে। তাহলে আলফা নামক একটা ভেক্টর নিলাম, তো তাদের উপাদানগুলো x1 y1 z1। কেন? কারণ ডাব্লিউর মধ্যে যারা থাকবে তারা হচ্ছে এরকম ট্রিপল অর্ডার, এখন ট্রিপল অর্ডার নিয়েছি, ধরে নিলাম এটা ডাব্লিউর মধ্যে থাকে। যদি ডাব্লিউর মধ্যে থাকে তাহলে একটা কাজ হয়, কি হয় বলছে এই যে y স্কয়ার মানে x1 সমান হচ্ছে আসলে y স্কয়ার y1 স্কয়ার, তাহলে এখানে হবে। ঠিক আছে, কেন? ডাব্লিউর মধ্যে আছে। আর বিটা দুটো এলিমেন্ট নিতে হবে ডাব্লিউ থেকে, x2 y2 আর z2, সেটাও কোথা থেকে দিলাম, ডাব্লিউ থেকে দিলাম। এখানে কি পাবো যে x2 সমান আসলে y2 স্কয়ার। কেন? এগুলো ডাব্লিউ থেকে নিয়েছি। আচ্ছা এবার এদের যোগ করতে চাই আলফা প্লাস বিটা, সেটা কি ডাব্লিউর মধ্যে থাকে কিনা এটা দেখতে চাই। তাহলে আলফা প্লাস বিটা যোগ করলে কি আসে, আসবে x1 x2 y1 y2 z1 z2। ঠিক আছে, এখন এই যে আলফা 1 আলফা প্লাস আলফা 2, নট আলফা 1, বলেন আলফা প্লাস আলফা 2, এরাও ট্রিপল অর্ডার, কিন্তু এদেরকে ডাব্লিউর মধ্যে থাকতে গেলে আমাকে কি দেখাইতে হবে, আমাকে যেটা দেখাইতে হবে যে আসলে এই যে y1 y2 এটা হোল স্কয়ার সমান আসলে আমাকে পাইতে হবে x1 প্লাস x2। এটা যদি আমরা পাই তাহলে হবে। এবার দেখি তো পাই কিনা। তাহলে আমি কাজ করলাম একটা, যে এটা কাজ করলাম। তাহলে এবার দেখেন এটা সমান কোনোদিন x1 পাই কিনা এটা একটু খেয়াল করতে চাই। এবার বলেন a প্লাস b হোল স্কয়ার, এটা সমান আমাকে কি আনতে হবে, এইটা আনতে হবে। বারবার দেখছি x1 প্লাস x2 যদি পাই তাহলে বলতে পারবো যে আলফা প্লাস বিটা ডাব্লিউর মধ্যে থাকবে, যদি না পাই তাহলে বলতে পারবো না। তাহলে এটা একটু মুছে দিলাম, দেখে এটা পাই কিনা। আমাদের উদ্দেশ্য কি থাকবে, এই যে এটা সমান প্রমাণ করা x1 প্লাস x2, এটা আনা কিনা, আনা যায় কিনা। তাহলে এখানে বলেন a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab।
এই বুঝতে পারছেন y1 মানে কত, এই যে এখান থেকে দেখেন y1 স্কয়ার মানে x1, y2 মানে x2, এই যে এখানে দেখেন, কিন্তু 2y1 এই যে 2y1 y2, তার মানে বুঝতে পারছেন কোশ্চেন কালেও y1 প্লাস y2 হোল স্কয়ার সমান আমি x1 প্লাস x2 বের করতে পারবো। এই যে এইটুকু আছে না, এইটুকুর সাথে কিছু একটা আছে না, তার মানে এই যে y1 প্লাস y2 হোল স্কয়ার সমান কি লিখতে পারি না, x1 প্লাস x2, এটা আমরা পাই না। এই কারণে আমরা বলতে পারবো যে আলফা প্লাস বিটা এটা ডাজ নট বিলংস টু ডাব্লিউ। তার মানে এটা কি হলো, ওই যে একটা কন্ডিশন মানলো না, তার মানে এই কারণে বি নাম্বার অপশন। দেখে তো বুঝছে কিনা, সাবস্পেস প্রমাণ করার সত্যই হচ্ছে যাকে সাবস্পেস প্রমাণ করতে হবে তার মধ্যে জিরো ভেক্টর আছে কিনা, দুই যাকে সাবস্পেস প্রমাণ করতে বলছে তার থেকে দুইটা ভেক্টর নিতে হবে, নেওয়ার পরে দেখতে হবে তাদের যোগটাও ডাব্লিউর মধ্যে থাকে না, এখানে দেখলাম যোগটা নাই, তাহলে বাকিটা আর প্রমাণ করতে যাওয়ার দরকার নাই, তাহলে এটা কি না সাবস্পেস না। দেখে তো বুঝছে কিনা, ঠিক আছে কিনা, এটা সাবস্পেস না। ওকে, এরপর দিল, আচ্ছা কিছু কিছু আমি কিছু কিছু নোট দিয়ে লিখতে চাই, এগুলো একটু লিখে দিতে পারেনি ভেক্টর স্পেসের সময়, তাহলে এগুলো একটু নোট দিয়ে, এটা এই যে কিছু কিছু নোট দিয়ে দিচ্ছি, এটা লিখে নেন। নোট 1 নাম্বার, ওকে 1 নাম্বার একটু লিখে নেন, দ্য সেট অফ অল, দ্য সেট অফ, এগুলো মুখস্থ করে ফেলেন, এগুলো প্রমাণ করা যায়, বাট আমরা 11 খানা প্রপার্টি এত কষ্ট করে প্রমাণ করব না, এগুলো প্রমাণ করা যায়। 11 খানা প্রপার্টি, তার মানে আপনার 22 মিনিট লাগবে, 22 মিনিটে একটা এমসিকিউ দাগায় লাভ নাই। দ্য সেট অফ অল, এই কারণে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সেট অফ অল n বাই n ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স is a vector space, এটা ভেক্টর স্পেস হবে, is a vector space over R, একত্রে লিখে দিবেন। তারপর যেটা লিখবেন 2, the set of all uh, 2 by 2 symmetric matrix সেটা is a vector space over R, এগুলো লিখে নেবেন। 3 নাম্বার, the set of all 2 by 2 matrices যেখানে with trace 0, trace তো আমরা জানি, with trace 0 is a vector space over R। 4 number, the set of all 2 by 2 skew symmetric matrix is a vector space over R। আচ্ছা 5 নাম্বার, এটা লাল কালি দিয়ে দিচ্ছি, নোট, এটা স্পেশাল নোট, সেটা একটু মনে রাখবেন। ওকে, the set of all invertible matrices, the set of all 2 by 2, হ্যাঁ 2 by 2 দিলাম আপাতত,
matrices is not a vector space, is not a vector space over R। ঠিক আছে, এইটাই আমরা প্রমাণ করতে পারি। ইজ নট ভেক্টর স্পেস যদি বলে যে আসলে বলে যে সে ভেক্টর স্পেস না, তার মানে সেই 11 খানা প্রপার্টির যে কোনো একটা পূরণ না করলেই সে আসলে কি না, ভেক্টর স্পেস না। এই কারণে এইগুলো আমার জন্য বের করা সহজ, যে একটা দেখাই দেব, কি একটা দেখাই দেয়, একটা প্রপার্টি। আমরা ক্লোজ বলছিলাম যে ইনভার্টেবল ম্যাট্রিক্স, দুটো ইনভার্টেবল ম্যাট্রিক্স নেব। একটা মনে করেন আই, আমরা জানেন আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, কেন? কারণ এর ডিটারমিনেন্ট 0 না। আরেকটা আমরা নিলাম মাইনাস আই, এটাও কিন্তু একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, কারণ এর ডিটারমিনেন্ট 0 না। এখন তাদেরকে যদি আমি যোগ করি, দেখেন আই প্লাস মাইনাস আই, এই যে ক্লোজ আন্ডার এডিশন, মনে আছে ভেক্টর স্পেস পড়াইতে গেলে যে দুইটা, আমাকে যদি কাউকে বলতাম যে সে একটা ভেক্টর স্পেস, আমাকে বলছিলাম যে ভি কে যদি আমরা ভেক্টর স্পেস বলতে চাই, তার থেকে দুটো এলিমেন্ট নিতে হতো, আলফা আর বিটা। তাহলে এখানে আলফাকে, আলফা হচ্ছে মনে করেন আই, বিটাকে মাইনাস আই, তাদেরকে যোগ করতাম, আলফা প্লাস বিটাকে যোগ করে যদি দেখতাম সে বিতে বিলং করে, তাহলে সে ক্লোজ আন্ডার এডিশন এই প্রপার্টিটা মেনে চললো। যদি বিলং না করে তাহলে তো প্রথমটাই মানলো না। তাহলে এখানে দেখি, এবার দেখেন এটা সহজ, এই কারণে আমি এটা করাই দিলাম এক লাইনে। এবার আই প্লাস আই যোগ করলে কি হয়? হয় 0। 0 আমরা জানি 0 ম্যাট্রিক্স কি হবে? ইনভার্টেবল হবে না, তার মানে ডাজ নট বিলংস টু, এই যে ডাজ নট বিলংস টু ইনভার্টেবল ম্যাট্রিক্স, তার মানে কি ক্লোজ আন্ডার এডিশন, এটা মানলো না। না মানলে কি হবে? সে ভেক্টর স্পেস হবে? হবে না, এই কারণে সেটা ভেক্টর স্পেস না। সহজ কথা, যদি ভেক্টর স্পেস না প্রমাণ করতে বলে তখন আসলে এটা বের করা সহজ, কারণ যে কোনো একটা প্রপার্টি যদি না মানে তখন সে ভেক্টর স্পেস না। ঠিক আছে, আচ্ছা এটা দিয়ে একটা যদি এমসিকিউ হয় কিরকম হতে পারে? এমসিকিউ নাম্বার 7। ওকে, এমসিকিউ নাম্বার 7, শুধুমাত্র আমরা কিন্তু এটা ভেক্টর স্পেস এবং সাবস্পেসের মধ্যে অনেকগুলো এমসিকিউ করে ফেলতেছি। আচ্ছা এটা দিলাম, দ্য ইন্টারসেকশন of two subspace U and W of V, ভেক্টর স্পেস V এর দুটো সাবস্পেস V and U, এদেরকে যদি ইন্টারসেকশন করি সেটা কি হবে? আমরা সব সময় জানি অপশন এরকম হতে পারে, is always সাবস্পেস, যেটা সব সময় সাবস্পেস হবে। বি নাম্বার অপশন যেটা আসতে পারে, is never a subspace। সি নাম্বার অপশন, is a subspace, এটা সাবস্পেস হবে only if, কেবল যদি এই ঘটনার মানে কি, ইউটা সাবসেট অফ ডাব্লিউ অ্যান্ড অর ডাব্লিউ সাবসেট অফ ইউ, এরকম হয়। ডি নাম্বার, মে অর মে নট বি আ সাবস্পেস, তাহলে মে অর মে নট বি আ সাবস্পেস, বি আ সাবস্পেস, এটা বললো। আচ্ছা এটাকে আমি এখন একটু কপি করতে চাই, কারণ এটা আমরা পরবর্তী এমসিকিউতে লাগবে। আচ্ছা আমি 7 নাম্বার বুঝাবো, বাট এটা একটু লিখে ফেলি। 8 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। ইন্টারসেকশন না বুঝে শুধু যদি বলতো ইউনিয়ন, দ্য ইউনিয়ন। ওকে, এবার একটু দেখেন 7 নাম্বার বলছে দ্য ইন্টারসেকশন অফ টু সাবস্পেস অফ ভি, আমরা জানি এটা সব সময় আজীবনের তোরে সাবস্পেস হবে, সহজ কথা, ইজ এ সাবস্পেস, ইজ অলওয়েজ এ সাবস্পেস। আর ইউনিয়ন এটা সাবস্পেস হতে পারে, নাও হতে পারে, কখন হবে? যদি এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে, তাই না? এগুলো পড়ছি না, সুতরাং এই অপশনটা সি নাম্বার হবে। দেখি তো বুঝছি কিনা, ঠিক আছে কিনা। আচ্ছা আরেকটা এমসিকিউ নাম্বার 9, এরকম, the number of subspace of R3 is, না R3 এর উপর কতগুলো সাবস্পেস আছে? এখানে 1 নাম্বার 3টা, বি নাম্বার 4টা, সি নাম্বার infinitely many, infinitely many।
আর ডি নাম্বারে বলছে 8টা। এবার একটা কথা শুন, একটা এক্সাম্পল না কিছুক্ষণ আগে দিছিলাম যে এরকম, দেখি সবার মনে আছে কিনা, আমি লিখি এক্সাম্পলটা আবার। হ্যাঁ, এখানে আমরা ওটা পড়ছিলাম, একদম একদম এখানে নিয়ে যাই তাহলে ভালো হবে। এই যে হুইচ সাবসেট অফ R3 ইজ নট সাবস্পেস, এখানে R3 এর উপরে মানে কোন সাবসেটটা সাবস্পেস না, শুধুমাত্র একটা পাইছিলাম। দেখেন এটাও কিন্তু R3 এর উপরে সাবস্পেস, এটাও R3 এর উপরে সাবস্পেস। এখন চাইলে আমরা এরকম আরো অনেক বানাইতে পারি যেখানে R3 এর উপর আরো সাবস্পেস থাকতে পারে। R3 এর উপর আরো কত সাবস্পেস থাকতে পারে আমি জানি, এখানে পাইছি, এখানে দুইটা দিছি, বাট আরো তো থাকতে পারে, আরো থাকতে পারে না R3 এর উপরে? তাহলে R3 এর উপরে আরো সাবসেট থাকতে পারে। যেমন করে আমি যদি আরো কিছু সাবস্পেস আপনাকে দেখাই দিতাম, যেমন যদি আমরা এরকম একটা সাবস্পেস গ্রহণ করতাম, ডাব্লিউ, মনে করেন এখানে ডাব্লিউ দাও, এরকম যে এক্স ওয়াই জেড, এটা কিন্তু R3 এর উপরে, যাতে করে এক্স সমান হচ্ছে 2y প্লাস 3z, এটাও কিন্তু একটা সাবস্পেস, এটাও কিন্তু R3 এর উপরে। তাহলে R3 এর উপরে সাবস্পেস খালি একটা দুটা তিনটা না, এরকম অসংখ্য সাবস্পেস আমরা তৈরি করতে পারি। তার মানে ইনফাইনাইটলি মেনি সাবস্পেস তৈরি করতে পারি R3 এর উপরে। এটা হবে এই পর্যন্ত হচ্ছে আমাদের ভেক্টর স্পেস এবং সাবস্পেসের পর আমরা পরবর্তী দিন হচ্ছে আপনার লিনিয়ার কম্বিনেশনটা পড়বো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আমার জন্য দোয়া চাই। আর আমাদের যে ব্যাপারটা সেটা আবার বলছি, আমরা 15 তারিখের আগে 4-5টা বা 3-4টা ভিডিও আমরা হচ্ছে ওই আরেকটা ক্লাসরুম ক্রিয়েট করছি, ওটা পার্ট 2 এর জন্য। যারা যারা পেমেন্ট করবেন তারা হচ্ছে ওখানে প্রবেশ করতে পারবেন। ওখানে আমরা হচ্ছে কিছু কিছু ভিডিও 15 তারিখের আগেই দেওয়ার চেষ্টা করব। আমরা এরকমও হতে পারে যে 15 তারিখের পরেও আমাদের দেখা গেছে ফার্স্ট পার্টের, কারণ ফার্স্ট পার্টের মধ্যে টপিকস বেশি, সেকেন্ড পার্টের মধ্যে টপিকস কম। এই কারণে দেখা যাচ্ছে যে 15 তারিখ মানে এরকম হতে পারে যে কিছু ভিডিও, দুটা ভিডিও দিচ্ছি প্রতিদিন, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট পার্টের, একটা সেকেন্ড পার্টের, তাতে করে ফার্স্ট পার্টটা তো শেষ হয়ে যাবে আমাদের, প্রায় ফার্স্ট পার্ট আল্লাহর রহমতে শেষের দিকে। আমি বারবার বলছি আমরা যেহেতু ডিটেলস পড়ছি আমাকে একটু বেশি সময় লাগবে, আমি কোনো ফালতু কাজ করছি না এই কারণে। ঠিক আছে, আমি আপনাদের সবার দোয়া চাই, অবশ্যই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।